হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু EWS মক হাব। তো তোমাদের অলরেডি মক 3 হয়ে গেছে, মক 4 এটা। মক 4-তে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা মক দিয়েছো সবাই। মক 4-এ যে ম্যাথের কোশ্চেনগুলো ছিল সেগুলো অ্যানালিসিস। যারা নতুন তাদের আবার বলছি, বহরমপুরে প্রথম, তথা বোধহয় ওয়েস্ট বেঙ্গলে প্রথম এরকম কন্টিনিউয়াস সারা বছর মক টেস্ট চলবে কম্পিটিটিভ প্রিপারেশনের। প্রথমে সেকশনাল ওয়াইজ চলছে, এটা কমপ্লিট হয়ে যাওয়ার ফুল সিলেবাস চলবে। ওকে, তো নিজে পড়াশোনা করছো, নিজে কোন জায়গায় আছো সেই জায়গাটা যাচাই করার জন্য মক দেওয়া কিন্তু খুব জরুরি। তো মকে জায়গাটা তৈরি করা হয়েছে, যারা এভেল করতে পারবে অফলাইনে অবশ্যই অফলাইনে আসবে, অনলাইনের কোনো ব্যবস্থা নেই, কারণ এখানে ওএমআর বেসড পরীক্ষা হয়। স্টেটের বেশিরভাগ এক্সামই যেহেতু ওএমআর বেসড পরীক্ষা, সেহেতু সেই জিনিসটা রাখা হয়েছে, অনলাইনে সিস্টেম নেই, অফলাইনেই এখানে আসতে হবে। মাত্র 200 রুপিস পার মান্থের এই সাবস্ক্রিপশানে, 200 টাকা পার মান্থে, যেখানে তুমি এই অ্যানালিসিস পাচ্ছ ফ্রিতে, এটার জন্য কোনো টাকা লাগবে না। ওইমারে যেরকম মেশিনের খাতা কাটে সেভাবে খাতা কাটা হচ্ছে। ওকে, তো চলো উইদাউট ডিলে শুরু করছি। যারা ইন্টারেস্টেড তারা এই দেওয়া নম্বরে কল করতে পারবো, বা স্ক্রিনের নিচে একই সেম নম্বরে যাচ্ছে সেই নম্বরেও কল করতে পারো। ওকে, চলো, প্রত্যেক রবিবার সকাল 9:30 মক স্টার্ট হয়। চলো, ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, একজন ব্যবসায়ী ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে, প্রতিবার 12% করে ঠকায়। যখন সে পণ্য কেনা বেচা করে তখন এই টাইমে শুধুমাত্র ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে তার লাভের শতাংশ কত বাড়বে তাই বলেছে। এই জায়গাটা ভালো মতো শোনো, এই জায়গাটা যারা তাড়াতাড়ি করে দিয়েছো, কি বলেছে? হোয়েন বাইং অ্যান্ড সেলিং ম্যাটেরিয়াল, কেনার সময় ত্রুটিপূর্ণ ইউজ করছে, বেচার সময় করছে। বুঝতে পারলাম? কেনার সময় ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করছে বাটখারা, বেচার সময় করছে। তার মানে কি, ও যখন, আমি যদি বেচার কথা বলি, তার মানে 12% ওজন এ করছে, মানে কি ও যদি 100 গ্রাম জিনিসের দাম নিচ্ছে কিন্তু দিচ্ছে কত গ্রাম, 12% কম, মানে কত, 88 গ্রামও জিনিস দিচ্ছে। বোঝা গেছে? তাহলে ও যদি দুটো পায়, যখন কিনছে তখনও কি করছে, ও এই কিনছে তখন এই যে ত্রুটিপূর্ণ ওজন, সেটা মানে কি ও 100 গ্রামের যে টাকা দিচ্ছে কিন্তু নিচ্ছে 112 গ্রাম যখন ও নিজে কিনছে, কিন্তু নিজে যখন বেচছে তখন সেম 100 গ্রামের ও টাকা নিচ্ছে কিন্তু দিচ্ছে 80 গ্রাম। তাহলে এটাই হলো কি সাকসেসিভ। এটা সাকসেসিভ করবো, তাহলে 12% আর 12%, দুবার লাভ হলে কত হয়, 12 + 12 + 12 × 12/100, 24 আর 144/100, মানে 1.44, আনসার 25.44%। এটা হলো আনসার, অপশন নম্বর বোম্বে ইজ এর কারেক্ট আনসার। যদি শুধুমাত্র বলতো যে বেচার সময়, এখান থেকে 2-3টা কোশ্চেন জিজ্ঞেস করে, শুধুমাত্র যদি সেলিংয়ের সময় হতো তাহলে আনসার কত হতো? আনসার এটাই যে 100 গ্রাম জিনিসের দাম নিচ্ছে, এটা সেলিং, 1 গ্রামের দাম ধরো 1 টাকা, তাহলে সেলিং প্রাইস কত নিচ্ছে ও 100 গ্রাম, কিন্তু দিচ্ছে ওর কোন কেনা দামের জিনিসের, 88। বোঝা গেল? তাহলে কত টাকা লাভ হচ্ছিল, 12 লাভ হচ্ছিল, কততে, 88-তে, নট 100-তে, সিপির উপর হয়ে হয়েছে। ব্যাস, এটা হলো 100। এটা তোমরা খুঁজছিলে আশা করি, কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে বোথ, দুটো সময়, যাওয়ার সময়ও, বেচার সময় এবং কেনার সময়ও। ওকে, তাহলে আনসার এটা হতো, যদি তোমরা যেটা খুঁজছিলে সেটার আনসার এটা। কাটাকুটি করলে এটা 11, 6, 6, 25, 150, 150/11, এটা তোমরা এটা খুঁজছিলে, কিন্তু এটা দেওয়া হয়নি, এটা দুটো উপায় জিজ্ঞেস করা ছিল। ওকে, চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে, প্রশ্ন পড়ো। প্রশ্ন বলছে যে অনিল দুটি জিনিস এ এবং বি মোট 10,000 টাকায় কিনেছিলেন। সে এ জিনিসটি 15% লাভে এবং বি জিনিসটি 10% ক্ষতিতে বিক্রি করেন। সমগ্র লেনদেনে তার কোনো ক্ষতি হয়নি, লাভও হয়নি। তাহলে এর মূল্য কত? তাহলে দেখো, প্রফিট আর লসের এলিগেশন করলে আনসারটা আসবে। সিপির আমরা এলিগেশন পাবো, সিপির পাবো না, পাবো না। আচ্ছা, এই জায়গাতে অনেকের কনফিউশন থাকে যে স্যার অ্যালিগেশন তো করছে, কিন্তু যেটা পাবো রেশিও, সেটা কিসের রেশিও পাবো? তাহলে মনে করো, ভাবো, বেস ভ্যালুর রেশিও পাওয়া যায়। কার পাওয়া যায়? এ ডেভিয়েশনে ঠিক উল্টোটা, বেস ভ্যালুর এ পাওয়া যায়, রেশিও পাওয়া যায়। যদি বলা হয় যে প্রফিট আর লসের যদি এলিগেশন করা যায়, কি পাওয়া যাবে বলো? প্রফিট আর লস কার পর ক্যালকুলেট হয়? সিপি, বেস ভ্যালু, এটা বলা হয়। যদি বলে অ্যাভারেজ করলে পরে কার এ পাওয়া যায়, নম্বর অফ পার্সনের পাওয়া যায়।
বোঝাতে পারলাম? তাহলে অ্যালিগেশন যেটা করব সেটা কার রেশিও পাবো, বেস ভ্যালুর পাবো। এটাই অনেকে ধরতে পারো না, অ্যালিগেশন জানো কিন্তু কিসের রেশিও পাবো সেটা ধরতে পারো না। তাহলে এবার ভালো মতো দেখো, প্রফিট আর লসে যদি করে এ আর বি 15% আর 10% বেঁচেছে এবং ওভারঅল হয়েছে, তাহলে তোমাকে তিনটে জিনিস দেওয়া থাকবে, একটাই প্রফিট হয়েছে বা লস হয়েছে, আরেকটা প্রফিট হয়েছে বা লস হয়েছে, ওভারঅল এত পার্সেন্ট হচ্ছে, তাহলে তাদের রেশিও কত। তো রেশিও কত, এ দ্রব্যে লাভ কত হয়েছিল 15%, বি দ্রব্যে লস কত হয়েছিল 10%, লস হয়েছে তাই মাইনাস চিহ্ন দিলাম, ওভারঅল না লাভ হয়েছে না লস হয়েছে মানে 0%। তাহলে কত হবে এটা অ্যালিগেশন করলে, 15 থেকে বড় থেকে ছোট বাদ যায়, এটা বড়, বড় থেকে 15 বাদ দিলে কত হবে এটা, সরি 15 থেকে 0 বাদ দিলে এটা হবে। এটা কি 0 বড় না -10 বড়, 0 বড়, তাহলে 0 থেকে -10 যদি করো তাহলে এটা 10 হবে, 0 মাইনাস -10, তাহলে মাইনাস মাইনাস প্লাস 10 হয়ে গেল। তাহলে এটা কিসের রেশিও পেলাম, সিপির রেশিও পেলাম। তাহলে কাটাকুটি যদি করো 2:3, দেখো টোটাল কত টাকা গো, 5 টাকা, 5-এর মান দেওয়া আছে কত, টোটাল কত টাকা ইনভেস্ট করেছিল ও 10,000 টাকা, তাহলে কত গুণ 2K গুণ, তাহলে ও এর দাম এর কিছু একটা চেয়েছে, দেখো A × 2K, তাহলে এ কত টাকায় কিনেছিল 13,000 টাকায়। দেখো অপশান তুমি খুঁজে পাচ্ছ না, অপশান তুমি খুঁজে পাচ্ছ না। তোমাকে জিজ্ঞেস কি করেছে যে এর দাম কত ছিল সেটা জিজ্ঞেস করেছে কি, বলছে এর বিক্রয় মূল্য কত ছিল, এর তো তুমি দাম পেয়ে গেলে কত 4,000, এর তুমি দাম পেয়ে গেলে 4,000, 15% লাভে যদি বিক্রি করো তাহলে কত দেবে যাবে 115%, বা 15%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 3/20, 15%-এর ফ্র্যাকশন ভ্যালু 3/20, ওকে। তাহলে কত হচ্ছে 20 থাকলে 23, তাহলে কাটাকুটি করলে কত হবে 200, 23 2 46, আনসার ইজ 4600। ক্লিয়ার হয়েছে না হয়নি, ওকে। চলো পরেরটা, তোমাকে এখানে বিক্রয় মূল্য চেয়েছিল নাকি ক্রয় মূল্য, পরের প্রশ্ন পড়ো। বলছে একটি টেবিল, দুটি ফ্যান, আচ্ছা দুটি হাত ঘুরে, একটা টেবিল বিক্রি করেছে, দুটো হাত ঘুরে গেছে, একজন একজনকে বিক্রি করেছে আবারও বিক্রি করেছে, শুনবে ভালো করে, ক্রয় মূল্যের 30% লাভে বিক্রি হয়, ওভারঅল কত, দুটি হাত ঘোরার পর ওভারঅল 30% লাভে বিক্রি হয়েছে, প্রথম বিক্রেতা 25% লাভ করে, দ্বিতীয় বিক্রেতা কত করেছে, তার মানে বলো দুজনের সাকসেসিভই তো 30%, ওভারঅল যে 30% লাভ দেখতে পাচ্ছ দুজনের সাকসেসিভই তো 30 হয়েছে, তাহলে 25 লাভ 25% লাভ আর একটা কত পার্সেন্ট লাভের যদি সাকসেসিভ করা যায় তাহলে 30 আসে, অপশন টেস্ট করো, যদি 5% করো, যদি আরেকজন করেছিল 5%, তাহলে 25% আর 5% দুটো যদি সাকসেসিভ করো আসছে কি +25 × 5/100 আসছে, দেখো আসছে না, পয়েন্টে আসছে, তাহলে 5 আনসার না। 10 যদি করো, এর তো 25 আর 10 তো এখানে 35 হয়ে যাচ্ছে, আমার দরকার কত 30 দরকার, তাহলে এটাও নয়, কারণ এটা 11 হবে না। 15 যদি করো তাহলে 15 + 25 এখানেও তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে দেখতে পাচ্ছ 5 হলো না, 15 হলো না, 10 হলো না, এটা মুখে মুখে হতো 4%। দেখো 25 আর কিছুর সাকসেসিভ করে 30 আসবে, দুটোই লাভ হবে বলেছে, তাহলে একটা 25 আর একটা যদি 5 হয় তাহলে ওই দুটো যোগ করি তো 25 30 হয়ে যাচ্ছে, তাহলে বাকিটা কি এক্সট্রা থাকছে না থাকছে না, কিন্তু ওভারঅল কি বলেছে 30%ই লাভ করেছে, এটা তোমাকে বলেছে, তাহলে অপশন তোমাকে করার দরকার ছিল না, 25 আর 5 করলে 30 হয়ে যাচ্ছে, বাকিটা যোগ করলে কত হচ্ছে দেখে নাও, এগুলো মুখে মুখে ক্যালকুলেট করতে হবে, এখানে সব লিখে পসিবল না, পরীক্ষা হলে সব লিখতে গেলে সারা জীবনে যেটা যে জিনিসটা করে আসছো, যে পরীক্ষা হল থেকে বেরিয়ে যে সব অঙ্ক পারতাম এই গল্পটা থেকে যাবে, আবার সেম জিনিস রিপিট করবে পরীক্ষা হল থেকে বেরিয়ে, যে অঙ্ক আমি সব পারতাম কিন্তু আমাকে টাইম দিতে হতো, টাইমটাই তো দেবে না, ওটাই তো গেম, যে অঙ্ক এটা তুমি মাধ্যমিকের ছেলেকে দিলে মাধ্যমিকের ছেলে করে দেবে, তোমার আর মাধ্যমিকের মধ্যে পার্থক্য এটাই হওয়া উচিত যে অঙ্ক বোর্ড পেন চলবে কম, মাথা চলবে বেশি, পেন পেপার ঘষে সবসময় আনসার হয় না, আনসার হয় না বলতে তাড়াতাড়ি আনসার হয় না ভাবে, তাহলে এটা আনসার দেখতে পাচ্ছ হচ্ছে না, তাহলে দেখো 15% যদি যোগ করো, 25-এর সঙ্গে 15 যোগ করলে এটা তো নিজে নিজে অটোমেটিকলি 40 হয়ে যাচ্ছে, আমাদের দরকার 30, এটাও না, 10 করলে তো 35 হয়েছে, তাহলে অপশন আমার টেস্ট করে তিনটা অপশন তো চিৎকার করে করে বলছে যে আমি আনসার না এটা, তাহলে বাকিটা 4%। এবার তোমার যদি মনে হয় যে না স্যার আপনি মিথ্যা কথা বলছেন, তাহলে আপনি প্রমাণ করে দেখান, তাহলে 4% প্লাস 4 × 25/100, 4 25 100, এটা কত হলো 1, 25 আর 4 কত 29 প্লাস 1 30 হয়েছে না হয়নি, প্রমাণও করিয়ে দিলাম, ওকে। অপশন অনেক সময় এমন দেওয়া থাকে, পাতি অপশন দেওয়া থাকে, অঙ্ক করতে হয় না সব সময়। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক পড়ো কি বলছে দেখো,
দুটি জিনিসের মূল্যের অনুপাত 4:5। যদি প্রথম জিনিসের মূল্য x% বাড়ানো হয় এবং দ্বিতীয়টির মূল্য 30% কমানো হয়, তাহলে এ এবং বি এর মূল্যের অনুপাত 10:7 হয়। রেশিওর এটা ফেভারিট কোশ্চেন, এখন পিএসসি এসব টাইপের প্রশ্ন জিজ্ঞেস করছে, এসআই টাইপের প্রশ্ন পেতে পারো। তাহলে কি বলছে, দুটো জিনিসের মূল্য ছিল এ আর বি, কত ছিল এটা, 4:5 ছিল। যদি প্রথম জিনিসের মূল্য x% বাড়ানো হয়, এটা জানি না x এর মান তো চেয়েছি, x% বাড়ালে কত হবে, এটা x এর মানই চেয়েছি, তাহলে এটা করা দরকার নেই। দেখো, দ্বিতীয়টির মূল্য 30% কমানো হচ্ছে, ভালো মতো শুনবে, দ্বিতীয়টার মূল্য 30% কমানো হচ্ছে। ভাই এটা 30% করাটা একটু চাপ না? তাহলে এখানে 40 ধরবো, 50 ধরবো। এবার তুমি বলতে পারো স্যার আপনি 400 কেন ধরলেন না? আমি 400 ধরবো না, কারণ ডাটা আমার 30%, 10%-এর মাল্টিপুল আছে। যে কোনো সংখ্যা 10% বের করা মানে ডান দিক থেকে একটা শূন্য বাদ দিয়ে দেওয়া। 100 10% কত, 10, 200 10% কত, 20, 450 10% কত, 45, ডান দিক থেকে একটা শূন্য বাদ দিয়ে দাও। এটা মৌখিক ওরালি ক্যালকুলেট করতে হবে। যদি বলা হয় 455 10% কত, ডান দিক থেকে একটা দশমিক ভরে দাও, বাদ যেহেতু শূন্য নেই, তাহলে কত হবে, 45.5। এইগুলো খেলা, তবে আমি এমনি বড় করবো না, কারণ কি আছে, আমার 30% কমানো হয়েছে বলেছে, দ্বিতীয়টার মূল্য 30% কমানো হয়েছে, তার মানে কত হয়েছে, এখন কত আছে, 70% আছে। তাহলে 50-এর 70% কত, 30% যদি কমানো হয়, তাহলে আছে কত পার্সেন্ট, 70%। তাহলে 50-এর 70% কত হয়, 50-এর 10% 7, 5, 70% 35। এটা এবার বলেছে তাদের মূল্যের অনুপাত কত হয়ে গেছে, নতুন অনুপাত হয়েছে 10:7। এই 7-এর মানে তো 35, কত গুণ আছে, 5 গুণ, তাহলে এটার মানও 5 গুণ হবে, দ্যাট ইজ 50। এবার বলো কত বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, তুমি নিজেই বলো। 40 ছিল 50 হয়েছে, কত বেড়েছে, 10 বেড়েছে, 10 বেড়েছে কততে, 40। তাহলে 1-এর চেয়ে সমান কত পার্সেন্ট, 25% বেড়েছে। এই অ্যান্সার, অপশন নাম্বার সি ইজ ইউর কারেক্ট অ্যান্সার। বোঝা গেল, এটাতে x% বেড়েছিল, তোমাকে x% দিতে চাইছে। তাহলে পরেরটা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট, প্রশ্ন পড়ো। বলছে দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 9 এবং 126, সংখ্যা দুটি অনুপাত 2:7 হলে বড় সংখ্যাটি কত? তাহলে আমি বলেছিলাম সংখ্যা দুটির এইচসিএফ যদি জানা থাকে এবং তাদের রেশিও যদি জানা থাকে, তাহলে সেটার সঙ্গে ডিরেক্টলি গুণ করে দিলে সংখ্যাটা পেয়ে যায়। এইচসিএফ আছে 9, কি চেয়েছে বড় সংখ্যা, 2 এর 7-এর মধ্যে বড় সংখ্যা কত, 7, তাহলে এইচসিএফ এর সঙ্গে এরিটা গুণ করে দিলেই আনসার হয়ে গেল, বড়টা এটা, ছোটটা হলে পরে কত হতো 18, বড়টা কত 23। ক্লিয়ার হলো না হলো না? এইচসিএফ যদি জানা থাকে, এবং তাদের যদি রেশিও জানা থাকে, তাহলে ডিরেক্টলি আমরা আনসার বের করতে পারি ছোটটা এবং বড়টা। যেটা ছোট আছে রেশিও তো সেটা ছোটটা, যেটা বড় আছে রেশিও তো সেটা বড়টা আনসার হয়ে যাবে। ওকে, পরেরটা রিজনিং ছিল। ড্রাইভার ইকাল টু 12, পেডেস্ট্রিয়ান ইকাল টু 20, তাহলে অ্যাক্সিডেন্ট কিভাবে লেখা হবে, ড্রাইভার, পেডেস্ট্রিয়ান, চলো দেখি, 1 2 3 1 2 3 4 5 6, নম্বর অফ লেটার্স কত আছে, নম্বর অফ লেটার্স আছে 6টা, তার সঙ্গে 2 গুণ করলে এটা আসছে। এখানে নম্বর অফ লেটার্স কত আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, নম্বর অফ লেটার্স আছে 10টা, তার সঙ্গে 2 গুণ করলে 20টা। তাহলে অ্যাক্সিডেন্ট কি কটা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8, 8, তার সঙ্গে কত গুণ করবো, 2 গুণ করবো, তাহলে আনসার 16। নম্বর অফ লেটার্স ইন্টু সামথিং, এটা একটা ট্রিক্স ছিল, এটাও কোডিং ডিকোডিং এ জিজ্ঞেস করে। ওকে, চলো, এটা ছিল আনসার। এটা পরেরটা, প্রশ্ন পড়ো। বলছে লার্জেস্ট 5 ডিজিট নাম্বার হুইচ when ডিভাইডেড বাই 7 9 11 লিভস দ্য রিমাইন্ডার অ্যাজ 3 ইন ইচ কেস। 9 যদি থাকে এবং রিমাইন্ডার যদি তোমাকে বের করতে বলে, তাহলে তোমার অঙ্ক এমনি হয়ে গেল, অঙ্ক করতে হয় না। বারবার বলছি, এলসিএম এইচসিএফ এর অঙ্ক যদি তোমার পরীক্ষায় পড়ে, দেন অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। ডিভিজিবিলিটি রুলস দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, সব এভরিথিং, কোনো রুলস দিয়ে কোনো লসাগু করে করার প্রয়োজন নাই। মান ভাত্তার আমলের অঙ্ক বাদ দাও, এগুলোই তোমাকে টাইমটা নষ্ট করে। তোমার 7 9 11 তোমরা লসাগু বের করবে, 5 অঙ্কের এত বড় নিয়ে যাবে বা বড় ডিজিটে, তারপরে 3 বেশি ছিল 3,
যোগ করবে। আমি আর করতেই যাব না। আমাকে বলেছে 7 দিয়ে ভাগ করবো, 9 দিয়ে ভাগ করলে, 11 দিয়ে ভাগ করলে, যেটা লসাগু হয় সেটা, এই যে সংখ্যাগুলো লসাগু কি হবে, এটা দ্বারাও কাটবে, এটা দ্বারাও কাটবে, এটা দ্বারাও কাটবে, কাটবে। তা বলছে 3 ভাগশেষ থাকবে। এবার আমাদের কাছে যেহেতু 3 ভাগশেষ থাকবে, তার মানে আমি এটা জানি যে 9 এর ডিভিজিবল রুলস থেকে এটা জানি যে ডিজিটাল সাম যেটা হয় সেটাই 9 এর রিমাইন্ডার হয়। সাপোজ 21 কে যদি 9 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে, 9 দিয়ে 18, রিমাইন্ডার কত হচ্ছে, ভাগশেষ 3। এবার দেখো এটা ডিরেক্টলি করা যায়, ভাগ না করে করা যায়। কি করে দেখো, 2 আর 1 এর ডিজিটাল সাম কত, 3, এটা হলো রিমাইন্ডার। 9 দিয়ে ভাগ করলে এটা হলো রিমাইন্ডার। তুমি যদি বলো 187 এর রিমাইন্ডার কত, 9 দ্বারা ভাগ করলে 8 আর 1 9, তার মানে 9 যদি কেটে গেল তার মানে কত থাকলো, 7, 7 হলো রিমাইন্ডার। ডিরেক্টলি করা যায়, তুমি নিজে ভাগ করে দেখো, 9 দিয়ে 9 20 180, তাহলে পড়ে থাকলে কত, 7। বুঝতে পারলাম? তাহলে পরে রিমাইন্ডার বলছে, তার 9 দিয়ে ভাগ করে 3 রিমাইন্ডার থাকবে, এটা তোমাকে বলে দিয়েছে। তার মানে ইনডিরেক্ট ওয়েতে কি বলে দিয়েছে, তাদের ডিজিটাল সাম 3 হবে। তাহলে দেখো 9, 8 5 13 4 17, 17 মানে 8 5 13 4 17, 17 মানে কত, 8, 17 মানে কি ডিজিটাল সাম, আবার 1 আর 7 যোগ করে দিলাম 8 হলো। এটা আনসার না। 9 7 আর 2 9 কেটে দিলাম, 6 আর 0 তে 6, এটাও ডিজিটাল সাম 9 আসছে, 3 আসছে না, যেহেতু রিমাইন্ডার 3 বলেছে, ডিজিটাল সাম 3 আসার কথা, এটাও নয়। 9 8 6 14, 14 একটা 22, 22 আর 5 27, 27 মানে পুরোপুরি কেটে যাবে, 9 দ্বারা পুরোপুরি কেটে যাচ্ছে এটা, তাহলে এটাও আনসার না। তাহলে আনসার করার দরকার না, এটা তুমি দেখে নাও এবার। 9 9 9 7 5 12, 12 মানে 1 আর 2 যোগ করলে 3। বুঝতে পারলাম? 9 তোমাকে দিয়ে দিয়েছে, এলসিএম এলসিএম এর অঙ্ক করতে হয় না। ওকে, চলো পরেরটা। নেক্সট কি বলছে দেখো, যদি 20 ফেব্রুয়ারি 2004 শুক্রবার হয়ে থাকে তাহলে 20 মার্চ 2016 কি বার ছিল। তাহলে এই অঙ্কগুলো আমি এভাবে করাই। 20 ফেব্রুয়ারি 2004 ছিল ফ্রাইডে। আচ্ছা, 20 মার্চ 2016 কি বার হবে এটা জিজ্ঞেস করেছে। এখন তুমি এটা এটা গুলি মারো, এটা এই জায়গাটা গুলি মারো, এদিকে কি দেওয়া আছে না দেওয়া আছে গুলি মারো। আমাকে বলো এখান থেকে এটা টোটাল লিপ ইয়ার কটা আছে। 4 থেকে 16 যদি যাও, 4-এর শুরু থেকে 16-তে যদি যাও, 4 থেকে যদি 16 যাও, লিপ ইয়ার কটা আছে, টোটাল লিপ ইয়ার। টোটাল লিপ ইয়ার মানে কি, টোটাল ইয়ার গ্যাপ প্লাস নাম্বার অফ, সরি, টোটাল ওয়ার্ড ডে কটা আছে, মাই মিস্টেক, টোটাল ওয়ার্ড ডে কটা আছে। ওয়ার্ড ডে মানে কি, টোটাল গ্যাপ প্লাস নম্বর অফ লিপ ইয়ার। তাহলে বলো 4 আর 16-এর মধ্যে ডিফারেন্স কত, 12 বছরের। লিপ ইয়ার কটা আছে, 4 নিজে একটা লিপ ইয়ার হবে, কারণ দেখো 20 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে, তার মানে লিপ ইয়ার কোনটাকে কাউন্ট করবো, 2004-এ যদি মার্চ থেকে জিজ্ঞেস করতো তাহলে আমি এটা 2004-কে লিপ ইয়ার কাউন্ট করতাম না, কারণ 29শে ফেব্রুয়ারির উপরে যাচ্ছে না। কিন্তু এখানে দেখো, এখান থেকে যদি এখানে আসতে হয়, এদিকগুলি মারো কি দেওয়া আছে, এখান থেকে যদি এখানে আসতে হয় তাহলে ওকে 29শে ফেব্রুয়ারির উপরে যেতে হবে। সো 2004-কে লিপ ইয়ার হিসেবে কাউন্ট করব। এটাই যদি মার্চ মাস দেওয়া থাকতো, 2004-কে লিপ ইয়ার হিসেবে কাউন্ট করতাম না। লিপ ইয়ার 2004টা এমনি লিপ ইয়ার, কিন্তু আমরা কাউন্ট করতাম না, কারণ মার্চ থেকে যদি আমি যাই, মার্চ থেকে ফেব্রুয়ারিতে আমি কাউন্ট করিনি, সো নাম্বার অফ অড ডেতে ফালতু লিপ ইয়ার যোগ করতাম না। ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, সহজটাই দেওয়া হয়েছে এখানে। 4 থেকে 16, তাহলে 4 সাল, 8 সাল, 12 সাল, 16 সালও কাউন্ট হবে, কারণ দেখো 16 সালের মার্চ পর্যন্ত গেছে, মানে 29 ফেব্রুয়ারির পর্যন্ত গেছে, তাহলে নম্বর অফ লিপ ইয়ার কটা হলো, 4টে। টোটাল ওয়ার্ড ডে কত হলো, 16। 16 মানে 9 দিয়ে ভাগ করলে, সরি 7 দিয়ে ভাগ করলে 2, 9 দিয়ে দিন না, 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত, 2, এটা হলো ওয়ার্ড ডে। এবার দেখো 2004 জিজ্ঞেস করেছিল, 2004 জিজ্ঞেস করেছিল কোথায় দিতে চাইছে, 16-তে, তাহলে এটা প্লাস দেবো না মাইনাস দেবো, প্লাস দেবো। 2004 জিজ্ঞেস করেছিল 16-তে যেতে চাইছে, তাহলে সামনে যেতে চাইছে, পিছনে যদি যেতে চাইতো তাহলে আমরা কি করতাম, মাইনাস করতাম, তাহলে প্লাস দিলাম, এইটুকুর জন্য প্লাস। এবার এইটুকু দেখো, ফেব্রুয়ারি মার্চ আছে, 20 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, এখানে কিন্তু লিপ ইয়ার কাউন্ট করবো না, আমরা একবারই লিপ ইয়ার কাউন্ট করবো। সেটা কোথায়, এই জায়গাটা লিপ ইয়ার কাউন্ট করে নেবো, যা কাউন্ট করার এই জায়গাটায় যা লিপ ইয়ার কাউন্ট করা করে নেবো, তাহলে এখানে কিন্তু লিপ ইয়ার কাউন্ট করবো না। তাহলে 20 ফেব্রুয়ারি থেকে মার্চ, তাহলে এটা কত মাসে ধরবো আমরা, 8 28, তাহলে 8 আর মার্চের হলো 20 তারিখ পর্যন্ত যাবে, মানে এটা 28, 28/7 মানে 0 অড ডে, তার মানে +2, তাহলে ফ্রাইডে ছিল, এর সঙ্গে +2 করলে আনসার, তাহলে ফ্রাইডে স্যাটারডে সানডে, your answer is Sunday, your answer is Sunday, Sunday is your answer. ওকে, চলো পরেরটা। 24
পড়ো। ভবানী তার আয়ের 68% ব্যয় করে, তার আয়ের 15% বাড়ে এবং 10% ব্যয় বাড়ে, সঞ্চয় শতাংশ কত বাড়বে? তাহলে এই যে লাইনটা দিয়েছে, এই লাইনটা থেকে তোমাকে ইনডিরেক্ট ওয়েতে 3টে ডাটা দিয়েছে। এই লাইনটা থেকে তোমাকে ইনডিরেক্ট ওয়েতে 3খানা ডাটা দিয়েছে। কি? ভবানী তার আয়ের 68% বাড়ে বা ব্যয় করে। ইনকাম ইকুয়াল টু এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, হ্যাঁ না? ইয়েস। 68% ব্যয় করে কথাটা মানে কি? আয়ের 68% ব্যয় করে কথাটা মানে কি? আয় যদি 100 টাকা করে, 68 টাকা ব্যয় করে, সেভ করে কত টাকা? 32 টাকা। ক্লিয়ার করতে পেরেছি না পারেনি? এবার বলেছে তার আয়ের 15% বাড়বে, তার আয়ের 15% বাড়বে। তো সবগুলো ইনক্রিজ আর ডিক্রিজ চেয়েছে, তাহলে আমি ইনক্রিজ আর ডিক্রিজ দিয়ে অঙ্ক উড়িয়ে দেবো। তাহলে আয়ের 15% বাড়ছে, তার মানে 100 15% মানে কত? 15। এবং ব্যয় 10% বাড়ছে। বলো ব্যয় মানে কোনটা? এক্সপেন্ডিচার। তাহলে ব্যয় কত বাড়ছে? 68 10% এখনই শিখালাম। ডান দিক থেকে যদি শূন্য থাকে একটা বাদ দিয়ে দেবো, যদি না থাকে তাহলে একটার পর দশমিক ঢুকিয়ে দেবো। তাহলে 68-এ 10% বাড়ে, তার মানে কত বেড়েছে? এটা 15 বেড়েছে, এটা 6.8 বেড়েছে। এটাই তো বেড়েছে, এটা 6.8 বেড়েছে। বলো যেটা এক্সট্রা বাড়লো এখানে 6.8, তার মানে বাকিটা কি হবে? এখানে কত বাড়বে? এখানে 6. এটা ইকুয়াল টু এটা প্লাস এটাই তো হবে। এটা সবগুলো ইনক্রিজ আর ডিক্রিজ আছে, এটা মেনটেন করবে। 6, এটা কত হলো? 8.2 বেড়েছে। 8.2 এটাও বেড়েছে। দেখো তবেই তো এটা হবে 15। তুমি আগে 100 টাকা ইনকাম করতে, 800 টাকা খরচ করতে, 32 টাকা সেভ করতে। এখন তোমার 15 টাকা বাড়লো, এখন তোমার 15 রুপিস বাড়লো, সেখান থেকে তোমার 6.8 টাকাও এক্সপেন্ডিচার বাড়লো, তো সেভিংস কত টাকা বাড়লো? বাকিটা আগে এটা তো এই হয়ে আছে, সেটেলড হয়ে আছে। তাহলে 8.2 হলো কি? এখানকার 8.2 ইনক্রিজ হলো কততে? 32। তাহলে 100-তে কত? এই তো অঙ্ক ছিল। বেশ, কাটাকুটি যদি করো নিচে কত হবে? এটার জন্য এটা শূন্য, এটা উঠলো, 4 দিয়ে কাটলে 4 8 32। আচ্ছা, ক্যালকুলেশনটা কঠিনই করে ফেললাম, সহজ করা যেত। বলো 32-এর কত পার্সেন্ট? 8.2। মুখে মুখে করবো। 32-এর কত পার্সেন্ট? 8.2। 32-এ যদি 10% করো, ভালো মতো শুনবে, 32-এ যদি 10% করো, এখন এগুলো মাইন্ডে ক্যালকুলেট হবে, তোমাকে বোঝাচ্ছে অনেকক্ষণ ধরে। 32-এ 10% করলে কত হবে? 3.2। আমার তো এই যদি দ্বিগুণ করে দিই, তাহলে এটা তো দ্বিগুণ করবো, তাহলে কত হচ্ছে? 20% মানে কত হচ্ছে? 6.4। 20% মানে হচ্ছে 6.4। বেশ, আচ্ছা 32-এ 5% কত হবে গো? একটু ক্যালকুলেট করো। 10% যদি 3.2 হয়, তাহলে 5%-এর অর্ধেক হবে। 5% মানে কত? 1.6। 5% মানে 1.6, তাহলে 5% যদি 1.6 হয়, যদি যোগ করি, তাহলে এটা হচ্ছে 8.2। তারপর কতর মান হলো? 25%-এর মান। 25%-এর মান হলো 8.2। 25%-এর মান হলো 8 28%-এর মান হলো 8। ওকে, 28%-এর মান হলো 25%-এর মান হলো 8। আমার দরকার ছিল কত? 8.2। তাহলে 25% থেকে সামান্য বেশি হবে, তাহলে আনসার 25.68। এতটাও বেশি হবে না, 28.48 যাবে না। ক্লিয়ার হয়েছে? এটা তোমাকে বোঝাতে এতক্ষণ লাগছে, কিন্তু তুমি কাটাকুটি করে আনসার হতো, কোনো অসুবিধা ছিল না। এটা কি ছিল? 8.2, নিজে দেখে নাও। 8.2/32, এগুলো আমি হয়তো এগুলো দেখাচ্ছি, এগুলো দেখানো উচিত না। আর তোমরা আস্তে আস্তে কুড়ে বোঝো তো, কুড়ে হয়ে যাবে। এটা কত হচ্ছে? 10 পয়েন্ট সামথিং হচ্ছে। 10 পয়েন্ট সামথিং, 8 10 80, তাহলে এটা কত হচ্ছে? যদি এ করো, 10 পয়েন্ট বলছি, 1 পয়েন্ট সামথিং, সরি 1 পয়েন্ট সামথিং হবে, 1 পয়েন্ট সামথিং কিছু হবে। তাহলে 25-এর সঙ্গে 1 পয়েন্ট সামথিং গুণ করলে কত হবে? 25 পয়েন্ট সামথিংই আসবে। এটাই আনসার। ওকে, চলো যেভাবে করবে সেভাবে হবে, ক্যালকুলেশন তোমার কাছে। ক্যালকুলেশন করাটা হলো আর্ট, ক্যালকুলেশন করা হলো আর্ট। ওকে, প্রশ্ন কি বলছে দেখো, যদি ইংরেজি বর্ণমালাকে বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে বাম প্রান্ত থেকে তৃতীয় ডান দিকে 5তম এর বাম দিকে দ্বিতীয় অক্ষর কি হবে? তাহলে ইংরেজি বর্ণমালাকে কি লিখেছে? রিভার্সে, বিপরীত ক্রমে। তার মানে জেড থেকে স্টার্ট করে ওয়াই, এভাবে যেতে যেতে এইভাবে, এটা আছে সিরিজ। তাহলে আমাকে কি বলেছে? বর্ণমালাকে বিপরীত ক্রমে লেখা হয়, তাহলে বাম প্রান্ত থেকে। তাহলে বাম প্রান্ত থেকে বাংলায় যদি পড়ি, তাহলে কার বিষয় থেকে বলছে? বাম প্রান্ত থেকে। ইংরেজিতে যদি পড়ি, তাহলে লাস্টটা পড়বো, লেফট হ্যান্ড। তোমরা জানো যে যেটা ইংরেজিতে লেখা হয়, যে সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অগ্রিমেন্ট, বাংলায় সেটা উল্টে যায়, অবজেক্ট ভার্ব সাবজেক্ট হয়ে যায়, বাংলায় সেটা হয়। তাহলে আমি কত কি করব? লেফট হ্যান্ড থেকে কত ছিল? লেফট হ্যান্ড থেকে দেখো দেওয়া ছিল কত? বাম প্রান্ত থেকে তৃতীয়। আচ্ছা, তারপরে ডান দিকে 5। তাহলে বাম প্রান্ত এবং ডান প্রান্ত যদি হয়, তাহলে কি করি আমরা? যোগ করি। যদি অপোজিট
হয় লেফটের, এটার এগেনস্টে হবে, এটার এগেনস্টে ক্যালকুলেট করবো, তাহলে লেফটের থেকে ডান দিকে মানে কি হবে 5 হবে। আবার বলেছে বাম দিকে, বাম দিকে, বাম দিকে মানে কি করব, যোগ করবো না বিয়োগ করবো, বিয়োগ করব। বাম দিকে আছে কারণ লেফটের এগেনস্টে বলবো, লেফটের এগেনস্টে ডান ছিল তাই যোগ করলাম, লেফটের এগেনস্টে করবো, যেটাকে যেখান থেকে বলেছে সেখান থেকে দেখবো লেফটের এগেনস্টে কি আছে, বিয়োগ আছে, বাম আছে আবার, তাহলে লেফট আছে তাই মাইনাস করলাম, বেশ আর কিছু নেই। তাহলে কত হচ্ছে 8 থেকে 2 বাদ দিলে হয়ে গেল 6, 8 থেকে 2 বাদ দিয়ে হয়ে গেল 6। এবার প্রশ্ন হলো লেফট থেকে 6, এবার তুমি আমাকে বলো এই দিক থেকে লেফট থেকে 6 তুমি গুনতে পারো, লেফট থেকে তুমি 6 আইদার তুমি গুনে গুনে বসাও, আর নাহলে এটা আমি কি করবো, আমি যদি এই দিক থেকে লেফট থেকে 6 যে হবে তাকে যদি আমি এদিক থেকে বলে নিতে পারি তাহলে আমার কোডিং ডিকোডিং এর প্লেস ভ্যালু মুখস্থ আছে, তাড়াতাড়ি করে নেবো। তাহলে যদি আমি এন্ড চেঞ্জ করি, এন্ড চেঞ্জ করলে কি করতে হয়, টোটাল প্লাস 1 মানে ইংরেজি অ্যালফাবেট আছে কটা 26টা, তাহলে কত থেকে বাদ দেবো 27 থেকে বাদ দেবো, টোটাল প্লাস 1 মাইনাস এই এন্ড, তাহলে কত হচ্ছে এটা 21। 21 কার হয় গো, 21 হয় ইউ এর, কারণ এদিক থেকে যদি 21 পড়ো কি আসবে, এ বি সি ডি করতে করতে 21 আসবে, তাহলে 21 কার ইউ এর, তাহলে ইউর আনসার ইজ ইউ, ইউর আনসার ইজ ইউ। ওকে, চলো নেক্সট। এই প্রশ্নটা দিয়েছে, এটা রিসেন্ট পড়া পরীক্ষায় বলেছে 4 টু দি পাওয়ার 50 প্লাস 7 টু দি পাওয়ার 50 কে 65 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, রিমাইন্ডার থিওরেম থেকে প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমরা জানি এই জায়গাটা আমি একটা জিনিসই দেখাবো, সবগুলো দেখানো পসিবল না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ভি টু দি পাওয়ার এন প্লাস ভি টু দি পাওয়ার এন, এই কথাটা লেখা আছে, যদি প্লাস থাকে এন এর মান যদি ইভেন হয়, এন এর মান যদি ইভেন হয়, অড হয়, ইভেন হলে পরে একরকম হয়, অড হলে একরকম হয়। ওকে, আর একটা জিনিস আছে এখান থেকে আর একটা জিনিস আছে, এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, তোমাকে এর আগের দিনই বলে দিয়েছিলাম। এটার একটা কি ফ্যাক্টর হয়, উপরে এন যদি থাকে, দুটো যদি এন সেম থাকে, দুটো যদি উপরে সেম থাকে, তাহলে এটার একটা ফ্যাক্টর কি হয়, এ প্লাস বি একটা ফ্যাক্টর হয়, মানে এ প্লাস বি দ্বারা এটাকে পুরোপুরি ভাগ যায়, এটা শিখেছিলাম যদি পাওয়ারটা উপরে সেম থাকে। তাহলে এবার দেখো এখানে কি করা যায়, 4a স্কোয়ার যদি করো 50 এরকম লিখতে পারো না, পারো না, এটাকে 7a স্কোয়ার করে এরকম লিখতে পারো না, পারো না। এখানে এটা ভাবতে পারো এন এর মান ওয়ার্ড, এন এর মান ওয়ার্ড হলে পারে এটা কি হয়, এন এর মান যদি ওয়ার্ড হয় তাহলে এ প্লাস বি দ্বারা ভাগ যাবে, সেটাও ভাবতে পারো প্লাসের ক্ষেত্রে। তাহলে দেখো এটা কত হচ্ছে 16 টু দি পাওয়ার 25 প্লাস 49 টু দি পাওয়ার 25। তাহলে এবার দেখো এটা কত হচ্ছে, এটার একটা ফ্যাক্টর কি হবে বললাম, এ প্লাস বি, এ প্লাস বি একটা ফ্যাক্টর হবে, এই যে দেখালাম এ প্লাস বি দ্বারা ভাগ যাবে মানে এর একটা ফ্যাক্টর হবে, 16 আর 19 যোগ করলে কত হয় 63, তার মানে 63 একটা ফ্যাক্টর হবে। এখানে দেখো কি চেয়েছে, সরি 65 একটা ফ্যাক্টর হবে, দেখো তোমাকে তো ওটা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 65 যদি একটা ফ্যাক্টর হয় মানে 65 দ্বারা যদি এটা কাটে তোমাকে 65 দ্বারা ভাগ করতে বলছে, তাহলে কোনো সংখ্যাকে পুরোপুরি কেটে গেলে রিমাইন্ডার কত থাকে, লাড্ডু, রিমাইন্ডার থাকে 0। 12কে 3 দ্বারা কাটছো, 3 4 12, রিমাইন্ডার বলেছি নট কোসেন্ট, রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0, কোসেন্ট 4, পুরোপুরি কেটে গেলে রিমাইন্ডার 0 থাকে। ওকে, চলো নেক্সট। টোয়েন্টি কি বলছে দেখো, একজন ব্যক্তি 25টি জিনিস 2500 টাকায় বিক্রি করে 10% ক্ষতি করে, 20% লাভ করতে 2400 কতগুলো জিনিস বিক্রি করতে হবে। এটা ফেভারিট কোশ্চেন, তোমাদের অনেকের কনফিউজ হয়। এখানে একটা জিনিসের ক্রয় মূল্য একটা জিনিসের বিক্রয় মূল্য সেম করে করা যায়, তাহলে আমরা এখানে ডিরেক্টলি কিভাবে করব শুনে রাখো। একটাই ট্রিক্স, নম্বর অফ আর্টিকেল যে কোনো এখানকার মধ্যে যে কোনো একটা মিসিং করে দেবে, একটা পুরো ডাটা দিবে আর একটা যে কোনো জিনিস মিসিং করে দেবে। নম্বর অফ আর্টিকেল into selling price in the sense selling percentage by price মানে থাকবে প্রাইসটা নিচে থাকবে, এই জিনিসটাই করো। তাহলে 25টা জিনিস, নম্বর অফ আর্টিকেল 25টা জিনিস 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে মানে সেলিং প্রাইস কত হবে, সেলিং পার্সেন্টেজ 90%, তাহলে 90%, 10% ক্ষতি মানে 90%, বাই ক টাকায় 2500 টাকায়। বেশ, এটা করলে কিছু হয়, এবার বলছে 20% লাভ করতে চাই, তার মানে সেলিং প্রাইস কত করতে চাচ্ছে 120%, তাই না, 2400 টাকায় জিনিসগুলো বেচতে যাচ্ছে, তাহলে নিচে প্রাইস বসবে, কতগুলো জিনিস তোমাকে কিনতে হবে এটাই তোমার কাছে চেয়েছে, এই দুটো ইকুয়াল হবে। ব্যাস, শেষ। এটুকু যদি তোমার জানা থাকতো
এইটুকু যদি জানা থাকতো অঙ্কটা হালকা ছিল, কিচ্ছু ছিল না। অঙ্ক অঙ্ক মুখস্থ করা ছাড়ো, মুখস্থ করে পার পাওয়া খুব চাপের আছে। দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ 0 0 2 0 2 0 2 0 2 0, 12 দিয়ে কাটালে 12 দিয়ে 24, 25 25 কেটে গেলো। তাহলে জিজ্ঞাসার মান কত? 9 দিয়ে 18। তাহলে কটা জিনিস বিক্রি করতে হবে? 18টা জিনিস বিক্রি করতে হবে। আনসার ইয়োর দিল্লি। নেক্সট, টোয়েন্টি-7। আচ্ছা, এটা আর স্কোয়ার হবে, আর স্কোয়ার হবে। বলেছে একটি সংখ্যা আর কে আর দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, আর স্কোয়ার প্লাস 6r প্লাস 7কে আর দ্বারা ভাগ করলে কি অবশিষ্ট থাকবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে আমি তোমাকে আগে বলেছিলাম যে কোনো সংখ্যাকে যদি সেম জিনিস দ্বারা ভাগ করা, একটা জিনিস দ্বারা ভাগ করা হচ্ছে, ওই সংখ্যার যা গুণ হবে, মানে ভাজ্যের যে গুণ হবে, যা চেঞ্জ করবে, যা ডিভিশন করো মাল্টিপ্লিকেশন করো, যা অপারেশন করবে, রিমাইন্ডারেও সেম অপারেশন হবে যদি ডিভিজার সেম থাকে। একটা নম্বরকে 8 দ্বারা ভাগ করছিলে, কিছু একটা রিমাইন্ডার থাকছিল, ওই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে এটা করেছে। তাহলে কি কি হবে? এই সংখ্যাটা কি করেছে? ভাজ্যের কি করেছে? স্কোয়ার করেছে, তার সঙ্গে ভাজ্যের 6 গুণ করে যোগ করেছে, আবার 7 যোগ করেছে। তাহলে রিমাইন্ডারও সেম কেস হবে। তাহলে রিমাইন্ডারও কত হবে? রিমাইন্ডার হবে কত? 3 স্কোয়ার মানে 9 প্লাস 6 ইন্টু 3 মানে 18 প্লাস 7, সেম অপারেশন হবে বললাম। তাহলে 18 9 27, 27 আর 7 34। এবার বলো কাউকে, অপশন তো তুমি দেখতে পাচ্ছ না, এবার আমাকে গাল দিচ্ছ ভাই, কাউকে 8 দিয়ে ভাগ করছো, 8 দিয়ে ভাগ করে কোনোদিন রিমাইন্ডার 34 আসে শুনেছো? তাহলে এটা কি করবো? আর একবার আমি 8 দিয়ে ভাগ করবো। তাহলে 4 8 32, তাহলে রিমাইন্ডার কত থেকে গেল? 2। তাহলে 2 ইজ ইয়োর আনসার। অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট আনসার। ওকে, চলো পরেরটা। নেক্সট বলছে একজন দোকানদার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি মূল্যে ধার্য করে, যদি সে 30% ছাড় দেয়, ক্ষতি শতাংশ কত? ভালো মতো শোনো। কোনো সিপির ওপর কি করা আছে? মার্ক আপ করা হয়েছে, মার্ক আপ পার্সেন্টেজ করে কি এসছে? এমপি। এখান থেকে তুমি কিছু আবার এটার উপর যেটা হলো সেটার উপর আবার ডিসকাউন্ট কার পর দাও? মার্ক আপের পর, মার্ক প্রাইসের পর দাও, এটার পর আবার ডিসকাউন্ট দিচ্ছ, দেখি পাচ্ছ সেলিং প্রাইস। তাহলে আমাকে একটু ভালো করে বলো তো, এখান থেকে এটা যে চেঞ্জ হলো, এটাই তো প্রফিট আর লস হবে, এটাই তো প্রফিট আর লস হবে। সিপি আর এসপি যে চেঞ্জ হয় সেটা তো প্রফিট আর লস হয়। তার মানে এখান থেকে এটা বোঝা গেল ইট ইজ নাথিং বাট সাকসেসিভ। সিপি থেকে যদি কোনো কিছুকে মার্ক আপ করা হয়, মার্ক প্রাইস হলো, এবং সেখান থেকে ডিসকাউন্ট কার পর দেওয়া হয়? মার্ক প্রাইসের ওপর, তাহলে সেটা এটা হয়। তার মানে কোনো সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে 30% কমানো হলো, তাহলে ওভারঅল কি চেঞ্জ হলো এটা তোমাকে জানতে চেয়েছি। এটাকে প্রফিট অ্যান্ড লসের জামা পরানো হয়েছে সুন্দর কালারের, বুঝতে পারলাম? তাহলে এবার দেখো, তাহলে মার্ক আপ কত করা, যেটা সাকসেসিভ না? সাকসেসিভ তো এটা হয়। তাহলে দেখো মার্ক আপ করা হয়েছিল কত পার্সেন্ট? 20%। আর ডিসকাউন্ট দেওয়া হয়েছিল কত? 30%। ডিসকাউন্ট মানে মাইনাস, তাহলে এটা সূত্র কি হয়? 20 মাইনাস 30 মাইনাস 20 ইন্টু 30/100, কাটাকুটি গেল। তাহলে কত হচ্ছে দেখো? -10, দেখো -10, এটা -6, তাহলে -16%। তাহলে -16%, যেহেতু মাইনাস এসছে তাই এটা কি হয়েছে? লস হয়েছে। তোমাকে সেটাই বলে দিয়েছিল এখানে ক্ষতির পার্সেন্টেজ। তাহলে আনসার দিল্লি। এবার তুমি এইভাবে করতে পারো। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তোমাকে আরও উপায় দেখিয়ে দিচ্ছি যদি এখানে কনফিউশন থাকে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানে কোনো কিছু 5 থাকলে 6 হলো। 30% ফ্র্যাকশন ভ্যালু কত হতো? 3/10। 10 থাকলে কত হলো? 7 হলো। তাহলে 50 ছিল 42 হলো। তাহলে কত কমলো? 8 কমলো। কততে? 50-এ। তাহলে 100-তে কত কমবে? 16। যেভাবে ইচ্ছা সেভাবে করো, দুটো উপায় দেখিয়ে দিলাম। নেক্সট, যে দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত একটি ঘড়ির কাঁটা কতবার পরস্পর লম্ব হবে? পারপেন্ডিকুলার হবে। পারপেন্ডিকুলার হওয়া মানে কি? 90 ডিগ্রি হবে। ডিরেক্টলি আমি এত ডিটেলে, এটা অনেক আমার কোর্সে, রিজনিং কোর্সে, যেখানে তোমাকে দেখাবো, যে রিজনিং কোর্স আছে, দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে পুরো ডিটেলে বলা আছে। রিজনিং কোথাও পড়া প্রয়োজন নেই, এ যা পড়বে এখানে যদি দিই, এর বাইরে একটা কোশ্চেন আসবে না, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এই যে তৈরি করা আছে তোমাদের জন্য, 399 প্রাইস। এখান থেকে তোমরা পারচেজ করে নিতে পারো, অ্যাপ থেকে, অ্যাপটা ইনস্টল করে নিতে পারবো।
এসে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এই 399 1 ইয়ার ভ্যালিডিটির জন্য নিয়ে নিতে পারো। ওকে, দেখো ফার্স্ট করা যাবে রিজনিং। রিজনিং করতে হয় না, রিজনিং দেওয়া হয় তোমার টাইম সেভের জন্য, নাকি ওখানে বেশি টাইম দেওয়ার জন্য, যেটা তোমরা করো। আর তোমরা বলতে বেশিরভাগ স্টুডেন্ট, অনেকে তো আমার থেকেও স্মার্ট আছে, অসুবিধা নেই। তো যাই হোক, যেখানে ছিলাম 90 ডিগ্রি কথা বলা আছে, যে ডিটেলে কি কেন হয় কি হয় সব ওখানে বলা আছে, এখানে পসিবল না এইটা যদি বোঝা যায় কেন হয় কি হয়, এটা অনেকক্ষণ লাগবে। তাহলে আমি ডিরেক্টলি বলে দিচ্ছি, যেটা তোমার মনে রাখলেই তোমার পরীক্ষায় উত্তরে যাবে, সেটা মনে রাখবে। তিনখানা কেস দেয়, 3-4খানা, দ্যাট ইজ 0 ডিগ্রি গল্প, কতবার 0 ডিগ্রি হবে, কতবার 180 ডিগ্রি হবে, কতবার 90 ডিগ্রি হবে, এটাই দেয়। তাহলে 0 ডিগ্রির ক্ষেত্রে কি কি দেখবো আমরা? 0 ডিগ্রির ক্ষেত্রে যদি পিকচারে 12টা বাজে, পিকচারে যদি 12-র উপর দিয়ে যেতে হয় তাহলে 1 মাইনাস করে দেবো, কারণ 0 ডিগ্রি আর 180 ডিগ্রি ঘন্টায় কতবার করে হয়? একবার করে হয়। তাহলে 12 ঘন্টায় কতবার হয়? হিসেব মতো তোমরা বলে 12 বার, না 12 বার না, 12 ঘন্টা হয় 11 টাইম, 12 ঘন্টা হয় 11 টাইম। কারণ এই 12টার সময় এই 0 ডিগ্রি কি হয়, 12টা এই যে গ্যাপে 11 এবং 1টার মধ্যে এই 2 ঘন্টার গ্যাপে একবারে হয়। কখন হয় সেটা? 12টার সময় হয়। সেমভাবে 180 ডিগ্রিও একবার হয় 1 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় 12 ঘন্টায় কতবার হবে? 12 ঘন্টায় তোমাদের হিসেবে মতো 12 বার হওয়া উচিত, কিন্তু কতবার হয়? 11 টাইমস হয়। কারণ কি? কারণ এটা হয় 6টার সময়, 6টার সময় যখন 6টা বাজে ঘড়িতে, যখন ঘড়িতে এই যে 6টা বাজবে তখন হয়। তার মানে এটার এক্সেপশন কত? 6। পিকচার যদি 6-এর উপরে যেতে হয় তাহলে একবার দেবে, একবার কম হয় তখন, কারণ 5টা এবং 7টার মধ্যে একবারই হয় এটা। এবং যদি 90 ডিগ্রি গল্প বলে, 90 ডিগ্রিটা ঘন্টায় 2বার হয়, 2 টাইমস হয়, তাহলে এটা 1 ঘন্টায়, তাহলে 12 ঘন্টায় কতবার হবে? 24 বার। না, 24 বার হয় না, 22 টাইমস হয়। কেন হয়? আচ্ছা, তাহলে 24 ঘন্টায় কতবার হয়? এটা 22 টাইমস হয়। এখানে ভালো মতো শুনবে, এটা 12 ঘন্টায় 22 টাইমস হয়। কারণ কি? 3টের সময় আর 9টার সময় এখানে একবার করে কমে যায়, একবার করে কমে যায়, তাই 22 বার হলো। তাহলে 24 ঘন্টা কতবার হয়? 44 টাইমস। এখান থেকেও তোমাকে ডিরেক্টলি প্রশ্ন জিজ্ঞেস করে দেয়। ওকে, তাহলে 0 ডিগ্রি যদি বলা হয় ঘন্টায় কতবার হয়? একবার হয়। 12 ঘন্টায় কতবার হবে? একবার কমে যাবে 11টায়। কোথায় হয় 0 ডিগ্রি গল্প? 0 ডিগ্রি গল্প 12টার সময় একবারই হয়। তাহলে পিকচার যদি 12টার উপরে যেতে হয় তাহলে সেখানে আমি মাইনাস করবো। এখানে পারপেন্ডিকুলার জিজ্ঞেস করেছিলাম, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রির ক্ষেত্রে কি কি এক্সেপশন? 3 আর 9, 3 অ্যান্ড 9-এর উপরে যদি যায়, পিকচারে যদি পাই, তাহলে আমরা কি করবো? এক এক করে মাইনাস করবো। 3 পেলে একবার মাইনাস করবো, 9 পেলে আরেকবার মাইনাস করবো। তাহলে দেখো 2টো থেকে রাত 10টা পর্যন্ত কটার গ্যাপ? ক ঘন্টার গ্যাপ? 8 ঘন্টার গ্যাপ, 8 ঘন্টার গ্যাপ। তাহলে 8 2 16 বার হওয়ার কথা ছিল, কিন্তু 8 2 16 বার হবে না, 16 বার হবে না। কারণ কি? কারণ পিকচারে দেখো তিনটে একবার বেজেছে, পিকচারে এসছে, আর একবার কটা পেয়েছো? 10টা পর্যন্ত গেছো, মানে পিকচার একবার 9টাও পেয়েছো, তার মানে 2 বার বাদ দেবো, তার মানে কত হবে? 14 টাইমস। তাহলে আনসার লিজিয়ার কারেক্ট আনসার। ওকে, তাহলে পরেরটা। রিজনিং যারা কিনতে চাও তারা কিনে নিতে পারো। যাই হোক, ওখানে টাইম নষ্ট করছি না, কাজে আসি। নেক্সট, তোমাকে প্রশ্ন বলেছে, দেখো যে একজন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আছে, সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে আছে। আমি এইসব প্রশ্ন যদি থাকে তাহলে আমি ডিরেক্টলি প্রশ্ন আমার চোখ যায় কোথায়? জিজ্ঞেস করেছি কি, যে এখন কোন দিকে আছে, না প্রাইমারি বিন্দুর রেসপেক্টে বলেছি। দেখো বলা আছে এখন কোন দিকে, এখন সে কোন দিকে মুখ করে আছে, এখন সে কোন দিকে, নাও ইন হুইচ ডিরেকশন ইজ হি ফেসিং, এখন জিজ্ঞেস করেছে। তাহলে এখন করলে আমরা ডিরেক্টলি এই যে এই কথাটা বলে রেখেছে, এখন যদি দু রকম হয়, এখন কোন দিকে আছে, আর একটা হয় কি, যে যেখান থেকে শুরু করেছিল তার রেসপেক্টে কোন দিকে আছে, সেটা দু রকম হয়। আমাকে জিজ্ঞেস করেছে এখন কোন দিকে আছে, তাহলে এটা কিভাবে করব? নর্থের দিকে মুখ করে আছে, নর্থের দিকে মুখ করে আছে এটা। দেখো প্রথমে সে ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি ঘুরলো, তার মানে 45 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। আবার বলছে শেষে আবার ঘড়ি কাঁটার দিকে ঘুরেছে, মানে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই দুটো অপোজিট, এই দুটোকে ক্যান্সেল আউট করবো। দেখো এখানে ক্লকওয়াইজ আছে, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ আছে, এখানে ক্লকওয়াইজ আছে। দেখো এই অ্যান্টি ক্লকওয়াইজ আর ক্লকওয়াইজ যদি ক্যান্সেল আউট করো, অ্যান্টি ক্লকওয়াইজ পুরোপুরি চলে যাবে, কিন্তু এখানে কি পড়ে থাকবে? 45 ডিগ্রি ক্লকওয়াইজ পড়ে থাকলে। দেখো দেখো দুটো সেম আছে, এবার যোগ হবে, সেমগুলো যোগ করবো, বিপরীতগুলো বাদ দেবো, অপোজিটগুলো। তাহলে 45 45 90 ডিগ্রি ক্লকওয়াইজ হলো। তাহলে নর্থের 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে কি? নর্থ সাউথ, 45 এটা 90 ডিগ্রি,
এটা 90 ডিগ্রি, তাই না? এটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ কোনটা? 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে এটা হয়ে গেল। তাহলে নর্থের এটা কি হবে? ইস্ট। আনসার উইল বি ইস্ট। বোঝা গেল? চলো পরেরটা। পরেরটা প্রশ্ন পড়ো। এই কোশ্চেনটা বলেছিল 3, 6, 9 এবং 12 এই চিহ্নিত আছে ঘড়িতে, একটা ঘড়িতে। ওকে, তার মানে তোমাকে এই কোশ্চেনটা এটা লিখে তোমাকে এটা বোঝাতে চাইলো যে ঘড়িটা ডিজিটাল নয়, ঘড়িটা অ্যানালগ। বোঝা গেল? এটা বাজারের নতুন কোশ্চেন, নতুন না পুরনো কোশ্চেন হয়তো দেখোনি, কিন্তু এটা হলো বাজারের নতুন কোশ্চেন যে এরকম করে লিখে রাখবে 3, 6, 9, 12 লেখা আছে। তার মানে তোমাকে এটাই বোঝাতে চাইলো যে ডিজিটাল ঘড়িকে যদি আয়নাতে ফেলো এটা সমস্যা হবে না? হবে না, সেখানে তো কোনো রিজনিং তৈরি হবে না। তো রিজনিং করে তৈরি হচ্ছে অ্যানালগ ঘড়িতে, মানে এই ঘড়িতে। 3, 6, 9, 12 এটাই মার্ক করা, অন্য কিছু মার্ক করা নাই। এবার এটিকে আয়নার উল্টো অবস্থানে রাখা হয়েছে, মানে আয়নার সামনে গিয়ে ঘড়িটাকে উল্টো করে রেখেছে, যেরকম মার্ক করা থাকে উল্টো করে রেখেছে। তাহলে আয়নাতে যদি উল্টো করে রাখা হয় সেটা আর মিরর ইমেজ থাকে না, সেটা হয়ে যায় ওয়াটার ইমেজ। কত জায়গায় ঘোরানো হয়েছে প্রশ্নটা, বুঝতে পেরেছো? এটা প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, তোমাদের দেখালাম অনেক জায়গায়, যেখানে পড়ো অনেক জায়গায় অনেক টিচার দেখান, অনেক জায়গায় দেখানই নাই কোশ্চেনগুলো। এটা হলো ওয়াটার ইমেজের গল্প বলছে। আয়নাকে উল্টো দিকে বসিয়ে রেখেছো মানে ওয়াটার ইমেজের গল্প বলছে। বোঝানো হয়েছে? চলো, তাহলে উল্টো করে রাখা আছে এবং ঘড়িতে কটা বাজে? 2টো বেজে 47 পূর্ণ 10-13। তাহলে আয়নায় কি দেখা যাবে? তাহলে মিরর ইমেজ আর ওয়াটার ইমেজের গল্প তুমি আমার থেকে ভালো জানো। ওয়াটার ইমেজ বের করার জন্য কত থেকে বাদ দিতে হয় গো? 17টা 90, বা তোমরা বলতে পারো 18টা 30, 18:30 থেকে বাদ দিতে হয় গিভেন টাইম। এবার আমার প্রশ্ন হলো এখানে দেখো দেওয়া আছে 2 ঘন্টা 47। যদি এখানে আমি 2:47 লিখি তাহলে 30 থেকে বাদ দেওয়ার চাপ হবে। তাই এটাকে আমরা কিভাবে লিখে নেব? এখান থেকে 1 ঘন্টা ধার করে নেব। তাহলে কি লিখবো? এটাকে 17টা 90। তাহলে সেফ হলো 17টা 90 থেকে বাদ দাও। এখান থেকে কত বাদ দেবো? 2 থেকে 47 পূর্ণ 10-13। এবার এটাও তোমাদের কাছে বলতে পারো হেক্টিক কাজ, পূর্ণ ভাঙো তারপর করো। না, ওই ভারত জয় করার কোনো প্রয়োজন নেই। ও পুরনো জিনিস ছুঁড়ে ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও, পুরনো জিনিস যা শিখে রেখেছো। ফ্র্যাকশন ভ্যালু তোমাকে 90 থেকে এটা বাদ দেবে। শুনে রাখো, ছোট্ট করে বলে দিচ্ছি, 5 থেকে 7 পূর্ণ 1-2 বাদ। আমি এটা সরি, আচ্ছা 15 থেকে বাদ দিচ্ছি। ওকে, 15 থেকে আচ্ছা 15 থেকে বাদ দিচ্ছি, সমস্যা নেই। 5 থেকে 15 থেকে সুবিধা হবে, 15 থেকে বুঝিয়ে দিই একটা, দেখাচ্ছি। 15 থেকে বাদ, তাহলে বাদ দাও ছোটকালের নিয়মে। 15 মাইনাস যেভাবে করেছো তোমরা, 7-14টাকে 15/2, এটা কত হলো? 30 মাইনাস 2 লসক হবে 30 মাইনাস 15, 15/2 মানে 7.5। তোমাকে এটা আমি বোঝানোর জন্য বলছিলাম, তোমরা নিজে দেখতে পাচ্ছিলে 15 থেকে 7.5 বাদ দিলে 7.5ই হয়। বুঝতে পারলাম? এবার এটাকে তাড়াতাড়ি কিভাবে করব, এত কিছু না করে কিভাবে করব? তাহলে এত কিছু না করে কিভাবে করব শুনবে। এটা 7 পয়েন্ট সামথিং আছে, মানে এটাকে আমি কত ধরবো? এটা ঠিক পরের সংখ্যাটা 7 পয়েন্ট সামথিং আছে, মানে এটাকে 8 ধরবো। তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত থাকে গো? 15 থেকে 8 বাদ দিলে কত থাকে? 15 থেকে 8 বাদ দিলে থাকে পরে 7 পড়ে থাকে। নিচে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ বসে যাবে, আর এই দুটো ডিফারেন্স এখানে বসে যাবে। শেষ। এবার তোমার প্রশ্ন আসতে পারে 5 থেকে 3 পূর্ণ 315/719 এটা কিভাবে বাদ দেবো? এবার বলো, এটা যদি তোমাকে দিয়ে দেয় বুঝতে পারছো কি হাল হবে? আচ্ছা এটা করে দিলাম। তাই দেখো, পরীক্ষায় যদি এটা করতে হয় তুমি মার্ডার হয়ে যাবে। এইটা করতেই তোমার টাইম অর্ধেক নিয়ে নেবে। তো এটা ফার্স্ট ওয়েতে করা যায়। কিভাবে করব? এখনই বললাম, এটা কত আছে? 13 থেকে বেশি আছে, তাহলে 15 থেকে 13 থেকে বেশি আছে, তার মানে কত ধরবো? 14 ধরে নেবো, পরের সংখ্যাটা ধরে নেবো। 13 পয়েন্ট সামথিং আছে মানে পুরো সংখ্যা ধরে নিচ্ছি। তাহলে 15 থেকে 14 বাদ দিলে কত থাকে? 1 বাই নিচে যেটা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে, আর এই দুটো ডিফারেন্স এখানে বসবে। তাহলে 9 আর 5 এর ডিফারেন্স 719 থেকে 315 বাদ দিলে কত হয়? 404, 404। তাহলে এটা এক তো লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা কত হবে? 404/719। সরি, এক লেখার প্রয়োজন, বাই মিস্টেক, এক দরকার আছে, এটা হবে। বুঝতে পারলাম? তাহলে এবার দেখো তোমার কাজ ছোট হয়ে গেল। তোমরা যারা বলছো ক্যালকুলেটিভ প্রশ্ন, তারা ভাই নিজের প্রিপারেশনে জোর দাও, প্রয়োজন আছে জোর দেওয়ার। এগুলো ক্যালকুলেটিভ নয়, তুমি জানো না সেটা পরের কথা, কিন্তু তুমি ক্যালকুলেটিভ নয়, এগুলো তোমাকে জানতে হবে। পরীক্ষালে এই জিজ্ঞেস করবে, আর এইগুলোতে তোমরা টাইমটা বেশি নিয়ে ফেলো, এটা নিমেষে করা যায়। তাহলে বলো
90 থেকে কত বাদ দেবো? 47 পয়েন্ট সামথিং আছে, মানে 48 বাদ দেবো। 90 থেকে যদি আমি 48 বাদ দিই তাহলে কত থাকবে? 2, 8 দিয়ে 10, এটা কত থাকছে? 4, 42, এটা থাকলো 42, এটা থাকলো কি 13, এই দুটো ডিফারেন্স 3, আর 17 থেকে 5 বাদ দিলে হয় 15, 17 থেকে 2 বাদ দিলে হলো 15, 15 পূর্ণ 42/3 42 ইন্টু 3/13 শেষ। বোঝাতে গেলাম? বোঝা গেছে? চলো, আচ্ছা যারা নতুন এই চ্যানেলে তাদের বলছি ভাই, চ্যানেলে তোমরা যারা WBPSI দিবে তাদের জন্য একটা প্র্যাকটিস সেট মানে প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে, তাদের জন্য একটা প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে WBPSI 2025 প্র্যাকটিস ব্যাচ ম্যাথস অ্যান্ড রিজনিং এর। কিসের প্র্যাকটিস ব্যাচ? ম্যাথস অ্যান্ড রিজনিং এর। আমি বাকি সাবজেক্ট দেখাই না, তোমাদের এখানে গুলো দেখাচ্ছি ঠিকই। ম্যাথস অ্যান্ড রিজনিং এর আমি পুরো ফুল প্র্যাকটিস সেট নিয়ে আসছি, 30 মিসলেনিয়াস প্র্যাকটিস। যাদের প্রয়োজন আছে মনে হচ্ছে যে না প্র্যাকটিস করা প্রয়োজন এই কয়েকদিন, তাহলে এ করতে পারো। ওকে, আমার চ্যানেলে ভিডিও আপলোড আছে, ভিডিওগুলো দেখবে, এবং চ্যানেলে আমার প্রিভিয়াস ইয়ারের পুরো প্লেলিস্ট তৈরি করা আছে। বিগত বছরে যত PIQ যত প্রশ্ন পড়েছে সমস্তগুলো সুন্দর করে সলভ করা আছে। পরীক্ষার আগে এইগুলো দেখে চলে যাও, অনেকটা কাজে লেগে যাবে, অনেকটা কাজে লাগবে। যে কোনো পরীক্ষা ক্র্যাক করার মূল মন্ত্র বা মহা ওষুধ যদি বলা হয় তাহলে সেটা হলো PIQ, যেটা বাদ দিয়ে সারা পৃথিবী আমরা করে বেড়াই, কিন্তু PIQটা আমরা করি না। PIQ যদি করো তাহলে তোমার নিজের মধ্যে কনফিডেন্স বুস্ট হয় প্রথমত, সেকেন্ড ধারণা পাওয়া যায় যে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে। ওকে, তো WBPর একদম প্লে লিস্টই একটা তৈরি করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, বা আমি এখানে আমি এই আই বাটনে আমি তোমাকে দিয়ে দেবো। ওকে, চলো পরেরটা দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা বলছে টমেটোর প্রতি কেজি মূল্য 300% বেড়েছে, একজন গৃহিণী টমেটোর ব্যবহার 70% কমিয়ে দিয়েছে, টমেটোর উপর ব্যয় কত? কমবে না বাড়বে? তাহলে এক্সপেন্ডিচার ইকুয়াল টু প্রাইস ইন্টু কনজামশন, জানি, আমরা জানি। এবার দেখো আমরা ছোটবেলায় শিখেছিলাম বা শুরুতে এটা শেখানো হয়, এটাকে ফিক্সড রাখা হয়, এ করা হয়, কিন্তু এখানে ফিক্সড রাখা নাই। তাহলে এটাও বেড়েছে এটাও বেড়েছে, তাহলে ওভারঅল কি হবে এটা? তাহলে মিডিলে ইনটু যদি থাকে তাহলে আমরা অলওয়েজ কি করি, এটা মনে রাখো ওভারঅল বের করার জন্য, এটা তো ওভারঅল। মিডিলে যদি ইনটু থাকে তাহলে আমরা কি করি, সাকসেসিভ করি। 300% বেড়েছে, 300% বেড়েছে, তার মানে 300% বেড়েছে ওর জন্য প্লাস, 70% কি আছে কমেছে ওর জন্য মাইনাস, 300 ইন্টু 70/100, এটা তো a মাইনাস বি মাইনাস AB বাই 100 বা x মাইনাস ওয়াই মাইনাস XY/100। ব্যাস করো, একটা দুটো 300 থেকে 70 বাদ দিলে হয় 230, মাইনাস 3 7 21 210 বাদ, তার মানে কত হলো 20%। প্লাসে এসছে না মাইনাসে এসছে? প্লাসে এসছে, মানে 20% বেড়েছে। টমেটোর উপর ব্যয় কত বেড়েছে? 20% বেড়েছে, ইনক্রিজ 20%, অপশন নম্বর দিল্লি। এবার এটা তুমি ভাবছো আমি ফর্মুলায় করবো না, তাহলে 300% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1, তার মানে 1 ছিল 3 বেড়েছে, 1 ছিল 3 বেড়েছে, কত হয়েছে 4, 70% কমেছে, 70% এর ফ্র্যাকশন ভ্যালু 7 10, 10 ছিল 7 কমেছে 3 আছে, তাহলে কত ছিল 10 3 4 12, 10 3 4 12, কত বেড়েছে? 2 বেড়েছে, 2 বেড়েছে। বা তুমি এভাবে করতে পারো, পার্সেন্টেজ মানে কি 100-র উপর না ক্যালকুলেট করি, তাই এখানে কি করবো আমি 10 দিয়ে যদি গুণ করি, এটা 10 দিয়ে গুণ করবো, তাহলে 100 ছিল 120 হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 20%। এটা দিয়ে করতে পারো, তোমার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারো। ওকে, দুটো উপায় বলে দিলাম। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যা x এবং y এমন যে x এর 18% এবং y এর 8%-এর যোগফল x এর 22% এবং y এর 36%-এর যোগফলের 1/3 x এবং y এর অনুপাত কত? তার মানে এটা কিছুই না, ইকুয়েশনে সাজিয়ে করতে হবে। তাহলে x এর 18%, তাহলে x এর 18%
প্লাস ওয়াই এর কত পার্সেন্ট 8% এর যোগফল। এটা আমি মুখে মুখে করা যেত অনেকটা, তোমাকে বোঝানোর জন্য পুরো লিখছি আমি। ওয়াই 18%, 8% এর যোগফল কি বলেছে, এক্স এর 22% প্লাস ওয়াই এর 36%-এর 1/3, ওয়াই এর 36%-এর 1/3। এটা তো বলেছে। তার মানে বলো তো চারিদিকে পার্সেন্টেজটা ডিস্টার্ব করছে দেখে সব জায়গাতে পার্সেন্টেজ কমন যাবে তো, পার্সেন্টেজ 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 উঠলো। দেখো 18, 8, 22, 36 আছে, আমি তো দেখতে পাচ্ছি 2 দ্বারাও কাটবে, 2 দ্বারা ছোট করে নাও, তাহলে কত হবে এটা 9, এটা কত হবে 4, এটা কত হবে 11, এটা কত হবে 12। ভালো মতো শুনবে, আমি একবারে লিখবো, 3 এদিকে গুণ হবে, তাহলে 3 9 27x। আবার বলছি একবারে লিখবো, একবারে লেখার টেকনিক বোঝো। দুটো সেম জিনিসে সেম এন্টিটি যদি দুই দিকে সাইন সেম থাকে, দুটো সেম এন্টিটির যদি দুই দিকে সাইন সেম থাকে, তাহলে একদিকে নিয়ে আসলে তারা অলওয়েজ বিয়োগ হয়। সাপোজ যদি এখানে লেখা থাকে 5, এখানে লেখা আছে 4, এদিকে যদি নিয়ে আসো তাহলে কত হবে 5 - 4, এখানে আছে মাইনাস, এখানে 4, এখানেও মাইনাস, তাহলে এদিকে যদি নিয়ে আসো তাহলে কত হবে মাইনাস, এটা কত হবে, এদিকে আসলে মাইনাস প্লাস। বোঝা গেল? তাহলে অলওয়েজ সেম যদি চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে, সেম যদি চিহ্ন থাকে তাহলে মাইনাস হবে। দেখো মাইনাস মাইনাস অন হলো না, হলো না? তাহলে এটাই বুঝলাম যে যদি সেম চিহ্ন থাকে, সেম যদি চিহ্ন থাকে সমানের দুই দিকে, তাহলে সমানের একদিকে আনলে অলওয়েজ তাদের ডিফারেন্সটা নেব। তাহলে এখানে একবারে লিখবো, এই 3টা এখানে গুণ হবে, এই 3টা এখানে পুরোটার সঙ্গে গুণ হবে, তাহলে 3 9 27x, এখানে দেখো এক্স কত আছে 11x, তাহলে এখানেও প্লাস আছে এক্স এর, এখানেও এক্স এর 27x পেলাম, তাহলে 27x আর 11x এর ডিফারেন্স কত, 27x এবং 11x এর ডিফারেন্স হলো 16x। 16x যখনই 16x পেয়েছি, দেখো অপশান 16x দেখা মাত্র না এটা আনসার হবে, না এটা হবে, না এটা হবে। কেন বললাম এটা, আমি এর আগের দিন বলেছিলাম প্রশ্ন, এটা এর আগের দিন বলেছিলাম 2a = 3b, এই কথাটা আছে, কথাটার মানে কি, এই কথাটার মানে হলো এটার সঙ্গে যেটা গুণ আছে এটা এটার মান হয়, এটার সঙ্গে যেটা গুণ আছে সেটা এটার মান হয়। তুমি নিজেই দেখে নাও, a/b যদি করো, বিটাকে দিকে নিয়ে আসলে 3/2 ম্যাথামেটিক্যালি করলে, কিন্তু এটা তাড়াতাড়ি করার জন্য এটাই আমি তাড়াতাড়ি মনে রাখতে বলেছিলাম যে এটার সঙ্গে যদি মিডলের সমান থাকে তাহলে এটার সঙ্গে যেটা গুণ হয় সেটা এটার মান হয়, আর এটার সঙ্গে যেটা গুণ হয় সেটা এটার মান হয়। এবার ভালো মতো শোনো, আমি দেখতে পাচ্ছি এক্স এর সঙ্গে 16 গুণ, এক্স এর সঙ্গে 16 গুণ আছে, তার মানে এক্স এর মান যাই হোক ওয়াই এর মান কি হবে, ওয়াই এর মানটা 16 হবে, ওয়াই এর মান 16 হবে। যখনই আমি এক্স এর মান কিছু একটা পাবো সেটা পুরোপুরি সলভ করে দিচ্ছি, ওয়াই এর মান এখানে 16 পাবো, আমাকে এক্স আর ওয়াই এর অনুপাত দিতে চেয়েছে, যখন আমি ওয়াই এর মান দেখতে পাচ্ছি 16 হবে, এটা তো ওয়াই এর মান হবে। যখন দেখতে পাচ্ছি ওয়াই এর মান 16 হবে, ওয়াই এর বংশধর 5 না 11 ওয়াই এর বংশধর মানে 16 এর বংশধর, 3 16 এর বংশধর না, আর সলভ করবো না। রেশিও তো কাটাকুটি করে তার ফ্যাক্টর হবে, নাহলে মাল্টিপল হবে, একটা তো আর ভাই বোন না। আমি সংখ্যার মাল্টিপল এবং ফ্যাক্টরকে তার ভাই বোনকে বলা হয়, তাহলে একটাও তাদের নিজের বংশের লোক নাই। ব্যাস, এটা আনসার। এবার তোমাকে বাকিটুকু করে দেখাচ্ছি 16x। এবার দেখো, আবার দেখো, আচ্ছা এখানে কি ছিল, ঠিক আছে কত ছিল গো, 8 ছিল, 8। তাহলে দেখো এটা কত হবে, এটা কত হবে 24y, 24y, এটা কত আছে 12y, 24y আর 12y এর ডিফারেন্স কত হবে 12y। তাহলে x 4 দিয়ে কাটালে 24 ছিল, x এ 18%, y 18, হ্যাঁ এটা 12 হবে না 18 হবে, 2 দিয়ে কাটেছিলাম না, এটা 18 হবে। এটা কত হচ্ছে 18y আর 24y ডিফারেন্স কত 6y, 6y। তাহলে x is to y কত হবে 6:16। এখনই বললাম x এর মান কত হবে এটা, আর y এর মান হবে এটা। 16 ছিল লিখে দিলাম, তাহলে কাটাকুটি করলে কত আছে 3:8। দেখো বুঝতে পেরেছো না পারোনি? তাহলে অতটুকুই বা কেন করবো, অতটুকুই বা কেন করবো, এই অবজারভেশনগুলো লাগবে, প্র্যাকটিস করে করে আসবে, একদিনে আসবে না, প্র্যাকটিস করে করে আসবে, এবং এটা সেই রকমভাবে প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সট। থার্টি ফাইভ বলছে শিশুদের একটি সারিতে নিধি বাম প্রান্ত থেকে 12, নিধি আছে বাম প্রান্ত থেকে 12, ভালো কথা, নিধি বাম প্রান্ত থেকে 12, এবং রাধা আছে ডান প্রান্ত থেকে 6th, রাধা আছে ডান প্রান্ত থেকে 6th। যখন রাধা বাম দিকে 2 স্থান সরে, রাধা যখন বাম দিকে 2 স্থান সরলো, রাধা বাম দিকে 2 স্থান সরলো মানে
এখানে আসলো দুই, এইটুকু ডিফারেন্স র্যাঙ্কস হচ্ছে মানে এইটুকু তার ডিস্টেন্স, আমি অলওয়েজ ডিস্টেন্স বসাবো। 2 স্থান সরানো এবং নিধিকে ডান দিকে 2 স্থানে সরানো হলো, নিধিকে ডান দিকে 2 স্থান সরালাম, নিধিকে ডান দিক থেকে 2 স্থান সরালাম। সরানোর পরে রাধা এবং নিধির মধ্যে 6 জন শিশু আছে, রাধা এবং নিধির মধ্যে 6 জন শিশু আছে, ভালো মতো শোনো, 6 জন শিশু আছে, এখানে 6 বসিয়ে দেবো না, আমরা শিশু নম্বর অফ পার্সন কোনোদিনই এখানে বসাবো না, কনফিউজ হয়ে যাবো। ডিস্টেন্স বসালাম মানে র্যাঙ্ক বসালাম, তাহলে নম্বর অফ পার্সন আছে, তাহলে আমরা শিখেছিলাম নম্বর অফ পার্সন মানে কি, টোটাল ডিস্টেন্স মাইনাস 1, টোটাল ডিস্টেন্স মাইনাস 1 নম্বর অফ পার্সন মানে। তাহলে উল্টোভাবে আমি এখানে তো ডিস্টেন্স চাই, তাহলে টোটাল ডিস্টেন্স কি করব, নম্বর অফ পার্সনের সঙ্গে 1 যোগ করব, তাহলে 6 জন শিশু আছে, তাহলে এটুকু ডিস্টেন্স কত, 7, তাহলে টোটাল ডিস্টেন্স কত সেটা বের করে নেব, তাহলে সবগুলোই ডিস্টেন্স পেলাম। তাহলে এখান থেকে এটা 12, এখান থেকে এটা 2, 12 2 24, 24 এর সাথে সরি 12 2 14, 14 এর সাথে 21, 21 আর 2 23, 23 আর 6 29, টোটাল ডিস্টেন্স কত হলো 29, দেখা মাত্র 29 এ দাগ দিয়ে দিও না, দেখা মাত্র 29 এ দাগ দিয়ে দিও না, তোমার কাছে চেয়েছে মোট কতজন আছে, ভাই টোটাল ডিস্টেন্স হলো 29, টোটাল ডিস্টেন্স হলো 29, তাহলে শিশু কত হবে, 1 বাদ দেবো, তাহলে নম্বর অফ পার্সন 29 minus 1 that is 28, ক্লিয়ার হয়েছে না হয়নি? অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট। বলেছে 1টা থেকে 2টোর মধ্যে কোন সময়ে একটি ঘড়ি কাঁটা একসাথে থাকবে, একসাথে থাকবে কথাটা মানে কি 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবে কথাটা মানে এটা। তাহলে আমরা ফর্মুলা জানি 2/11 a1 প্লাস মাইনাস a2, a1 প্লাস মাইনাস a2, a1 এর মান কি, স্মলার নাম্বার ইন্টু 30, স্মলার নম্বর ইন্টু 30 ডিগ্রি। ওকে, অ্যাঙ্গেল বের করার এটা, তাহলে স্মলার নাম্বার কত 1, এখানে যদি বসাও তাহলে কত বসবে 2/11, তাহলে 1 স্মলার নাম্বার হলো 1, 1 ইন্টু 30 তাহলে কত হবে 30, আর কত হবে এটা a2 হলো কি, a2 হলো ডিজায়ার্ড অ্যাঙ্গেল। একটা ফর্মুলা 14টার জন্য 14টা ফর্মুলা মুখস্থ করতে হয় না, a2 হলো ডিজায়ার্ড অ্যাঙ্গেল, তাহলে a2 কি যাচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা প্লাস মাইনাস 0 লিখাও যা না লিখাও তা, তাহলে 2/11 ইন্টু 30 তার মানে 60/11, 60/11 মানে কি 5 পূর্ণ 5 এর 11, তাহলে কটা বেজে, এই ছোটটা বেজে, 1টা থেকে 2টোর মধ্যে, নিশ্চয়ই 2টোর পরে হবে না, তাহলে 1টা বেজে 5 পূর্ণ 5 এর 11-তে এই ঘড়ির কাঁটা 0 ডিগ্রি থাকবে। এখানে তোমাকে বলে দিতে পারে এই ঘড়ির কাঁটা দুটো কখন 15 ডিগ্রি থাকবে, 14 ডিগ্রি থাকবে, 13 ডিগ্রি থাকবে, এটা দিয়ে হয়ে যাবে। ওকে, চলো নেক্সট। দেখো সেম প্রশ্ন, দেখো একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, তোমাকে জিজ্ঞেস করছে যে 5টা থেকে 6টার মধ্যে কোন সময় একটি ঘড়ির দুটি কাঁটা প্রথমবারের মতো 95 ডিগ্রি কোণ তৈরি করবে, তাহলে সেম ফর্মুলা 2/11 a1 প্লাস মাইনাস a2, a1 ইন্টু 5, a1 মানে কত স্মলার নাম্বার ইন্টু 30 ডিগ্রি, তাহলে 5 ইন্টু 30, a2 মানে কত প্লাস মাইনাস 95 ডিগ্রি, কেন প্লাস মাইনাস করলাম এবার বুঝতে পারবে, এটা আছে, তাহলে কত হলো 2/11, 150 থেকে 95 যদি বাদ দাও, 150 থেকে যদি 95 বাদ দাও তাহলে কত হবে 55, 150 থেকে যদি 95 বাদ দাও তাহলে কত হলো, মাইনাসটা যদি নিই এটা কত হবে, দুটো হবে, এটা দুটো হবে, প্লাসও আছে মাইনাস আছে, এটা কি হবে 2/11, এটা যদি শেখা থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, আমি দুটো কেন হচ্ছে সেটা বোঝাচ্ছি, 2/11 ইন্টু 55, কি করলাম এটা মাইনাস করলাম, এটা মাইনাস করলাম, যদি প্লাস করো তাহলে 150-র সঙ্গে যদি 95 প্লাস করো তাহলে কত হচ্ছে 5 9 5 14, 1 1 2 245 ইন্টু 2/11, এটা কাটাকুটি করলে 11 দিয়ে 22, 11 দিয়ে 22 থাকলো 25, আবার 11 দিয়ে 22, এটা সামথিং আছে, তার মানে কটা বাজে 44 পয়েন্ট সামথিং আসবে, এটা কত আসছে 5 5 11 55 মানে 10, তার মানে কত হয় 5টা বেজে 10 মিনিটে একবার 95 ডিগ্রি কোণ তৈরি করবে, আর এটা 5টা বেজে 44 মিনিট সামথিং সেকেন্ডে এটা করবে, তাহলে প্রথমবারের মতো তোমাকে জিজ্ঞেস করা হয়েছে প্রথমবারের মতো কখন করবে, তাহলে 5টা বেজে 10 মিনিটে প্রথমবারের জন্য করবে। ওকে, তাহলে আনসার এটা, আনসার এটা। ওকে, নেক্সট ফর্মুলা, ওটা ফর্মুলা কি, ফর্মুলা হলো এটা, যে কোনো অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হলো এটা 2/11 a1 প্লাস মাইনাস a2, যেখানে a1 এর মান হলো স্মলার নম্বর ইন্টু 30
ডিগ্রি, আর এটুর মান হলো কি ডিজায়ার্ড অ্যাঙ্গেল। ওকে, যেটা আমি দেখো এই স্লাইডে লিখে দিয়েছি, এটা হলো ফর্মুলা। নেক্সট, পরের প্রশ্ন বলছে দেখো, দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2025 উইল বি ইকুয়াল টু হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার। ক্যালেন্ডার ইয়ার কোন বছরের সঙ্গে সমান হবে? তাহলে এখানে ডিরেক্টলি মনে রাখবে সেম হবে। তাহলে এখান থেকে মনে রাখবে লিপ, লিপ প্লাস 1, লিপ প্লাস 2, লিপ প্লাস 3। একটা জিনিসই মনে রাখবে কি, 28, 6, 11, 11। লিপ ইয়ার যদি হয় তার সঙ্গে 28 বছর যোগ করে দেবে, তাহলে সেম ক্যালেন্ডার হবে। কেন, কি বৃত্তান্ত, এত কোন প্রয়োজন এখানে করতে গেলে ঘন্টা, এটাই 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস হয়ে যাবে, এইটুকুর জন্যই। কোনো প্রয়োজন নেই, মুখস্থ করবে। রিজনিং যেখানে আমি পড়েছি কারণ সব বলে দেওয়া আছে, ওকে আমার কোর্সে। লিপ ইয়ারের সঙ্গে সেম ক্যালেন্ডার যদি হয় তাহলে 28 বছর যোগ করে দেবে। লিপ প্লাস 1 কথাটা মানে কি 2013, এটা হলো লিপ ইয়ার প্লাস 1, 2012 লিপ ইয়ার প্লাস 1। লিপ প্লাস 1 যদি এরকম কোনো ইয়ারের সঙ্গে ইয়ারের তোমাকে বলে তাহলে কি করব, 6 বছর যোগ করব। বেশ, লিপ প্লাস 2 যদি করি, লিপ প্লাস 2 যদি থাকে তার মানে ধরো না 2026 সাল, 2026 সালটা কি লিপ প্লাস 2, মানে লিপ ইয়ার ছিল 2024, তার সঙ্গে 2 যোগ করলে এটা পাচ্ছি। আমি এটা বোঝাতে চাইলাম, তার সঙ্গে কত যোগ করবো, 11। লিপ প্লাস 3 এর ক্ষেত্রেও সেম করবো। তাই তোমাকে জিজ্ঞেস করেছে 2025, 2025টা কোনটা গো, এই চারটার মধ্যে কোনটা, লিপ ইয়ার না লিপ প্লাস 1। তাহলে লিপ প্লাস 1 যদি হয় তাহলে কি যোগ করব, 6 অ্যাড করব। তাহলে 6 অ্যাড করলে সেম ক্যালেন্ডার পেয়ে যাবো। তাহলে 2031 অপশানে দেখো 2031 দিইনি আমি, 2031 আমি অপশান দিইনি। যারা এতটুকুতেই এইটুকু জ্ঞান নিয়ে সীমাবদ্ধ ছিলে তাদেরকে এই জায়গাটা দেখাতে চাইলাম আমি। এই প্রশ্নটাও জিজ্ঞেস করেছিল, ডাটা আমি চেঞ্জ করেছি 2025 করেছি, কিন্তু ওরা অন্য ডাটা জিজ্ঞেস করেছিল, কিন্তু এরকম ডিরেক্টলি বসিয়ে হয়নি। আর তুমি যদি ভাবো যে ওয়ার্ড ইয়ার বের করে করে করবে, ব্যাস তৈরি হয়ে যাবে ওখানেই, একটা রিজনিং গল্প শেষ। রিজনিং ভাই টাইম তোমার বাঁচাবে, ছোটো ছোটো জিনিসগুলো বলে দেওয়া আছে, এই জিনিসগুলো যদি জানো। তাহলে এবার বলো 2031 সেম ক্যালেন্ডার, 2025 সঙ্গে সেম ক্যালেন্ডার হবে কত, 2031। এবার 2031 তো অপশানে নাই, তাহলে বলো 2031 সাথে যেটা সেম ক্যালেন্ডার হবে সেটাই তো আবার ইন্ডিকেট হতে 2025 সঙ্গে হবে। বোঝাতে পারলাম? তাই 2031টা কি বলতো, লিপ প্লাস 3, 2028 প্লাস 2028-24 লিপ ইয়ার, 2028 লিপ ইয়ার। 2031টা কি লিপ প্লাস 3, তাহলে লিপ প্লাস 3 সঙ্গে কত যোগ করবো, আবার 11 যোগ করবো, ব্যাস 2042। তাহলে ইওর আনসার ইজ অপশন নাম্বার সি। Option number C is your correct answer. Okay. Next. এটা এনটিপিসিতে এই বছরের প্রশ্ন, আসা প্রশ্ন। নিচের কোনটি 87 দ্বারা বিভাজ্য? নিচের কোনটি 87 দ্বারা বিভাজ্য? যারা প্র্যাকটিস ব্যাচে এসেছিলে তাদের আমি এই কোশ্চেনটা একবার করিয়েছিলাম, এই টাইপের প্রশ্ন। যদি মনে করতে পারো তাহলে দেখবে পাবে, না মনে করতে পারলে ভাই কিছু করার নাই। আবার দেখো ভাই, 87কে এমন, 87 ডিভিজিবিলিটি রুলস তো আমি জানি না। 87কে এমন দুটো ভাগে ভাগ করো, দুটো ভাগে ভাগ করো যেটা একে অপরে কোপ্রাইম হয়। তাহলে কি লিখতে পারি, 3 × 29। তাহলে যেই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে এবং 29 দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটা হবে 87 দ্বারা ভাগ। এবার 3 দ্বারা ভাগের নিয়ম তো আমরা সহজ, তাহলে সেটা দেখবো। দেখো 8 7 15, এটা 15 5 20, 20 8 28, 28 30 33, দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে। 8 7 15, 15 5 20, এটাতেই শেষ করে দেবো না, চেক করছি আমি। 8 7 15, 15 5 20, 20 8 28, 28 2 30, 30 9 39, এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে। তার মানে আমাকে অঙ্ক করতে হবে। দুটো যখন দেখেই নিলাম 3 দ্বারা যাচ্ছে, তার মানে আমাকে অঙ্ক করতে হবে। এটাও 3 দ্বারা ভাগ যাচ্ছে। 8 7 15, 15 5 20, 8 7 15, 15 5 20, 20 7 27, সবগুলোই দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে, সবগুলোই 3 দ্বারা ভাগ যাচ্ছে। 5 আর 1 6, 8 4 12, 8 7 15, সবগুলোই 3 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে অপশান তোমার 29 দ্বারা। এবার তোমাকে আইদার তুমি 29 দ্বারা ভাগ করো, আনলে স্কিপ করো। 29 দ্বারা ডিভিজিবিলিটি রুলস খুব সোজা, 29 দ্বারা ডিভিজিবিলিটি রুলস খুব সোজা। কি করব, এই সংখ্যাটা 29 দ্বারা ভাগ যায় কি যায় না কিভাবে চেক করব, দেখে বলতে পারবো। সেটা হলো 8 7 5 8 2 3। একবারই বলবো, ভালো মতো শুনবে। এই যে লাস্টের ডিজিটটা দেখছো, লাস্টের যে ডিজিটটা দেখছো, এর সঙ্গে কত গুণ করব, 3 গুণ করব। এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 3 3 কত হলো 9, এটার সঙ্গে যোগ করব। যোগ করো 8 7 5 9 1। এটা আবার সেম জিনিস করব, 3 গুণ করবে, এটা একের সঙ্গে 3 গুণ করলে 3 হবে, তাহলে এটা যোগ করো। 9 3 12, 5 আর 1 6, এটা এটা
আবার দেখো সেম, এটাকে তুমি চেক করতে পারছি না, 29 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, পুরো চেক করতে পারছি না, তাহলে এটাও 3 দ্বারা ভাগ করো, 3 দিয়ে 6 মানে গুণ করো, তাহলে কত হচ্ছে এটা 882, আবার 3 দ্বারাই করো, 3 দিয়ে 6, তাহলে কত পেলাম আমি, এটা তো বাদ চলে যাবে, তাহলে কত হলো 92। এটা কি ভাগ যায় 29 দ্বারা, দেখতে পাচ্ছ ভাগ যায় না, এটা ভাগ যায় না, এটা আনসার নয়। ওকে, সেম ভাবে দেখো লাস্টে দুটো জিরো তো দেখার দরকার নেই, এটা দেখলে পারতে। 8757 3 দ্বারা বাদ দাও, 3 7 21, কত হবে 5 আর 1 6, 27 দিয়ে 89, আবার 3 দ্বারা গুণ করো, 3 6 18, 8 9 17, 8 আর 1 9 আর 1 10, 29 দ্বারা ভাগ যায়, এটা 29 দ্বারা ভাগ যায় না। এটা যদি 29 দ্বারা ভাগ যেত তাহলে সংখ্যাটা পুরোটা 29 দ্বারা ভাগ যেত। এটা করো, 3 দিয়ে গুণ করো, 3 9 27, 9 বাদ, এটা বাদ গেল, তাহলে কত হলো 7 দিয়ে 9, 8 দিয়ে 10, 5 আর 1 6, 27 হলো। আবার দেখো 3 দ্বারা ভাগ করো, 3 দিয়ে গুণ করো, 3 9 27, 7 6 দিয়ে 8 27, দেখেই তো বুঝতে পারছো 87 87 হয়ে গেছে। তারপর তোমাকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি। আবার 7 কাটবে, 3 7 21, 8 আর 1 9, 27 দিয়ে 89, আবার কাটো, 3 9 27, 7 9 14, সরি 16, 8 আর 2 10, 10 আর 1 11, তো 4 29, 116 হয় না, হয় না, 29 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে আনসার অপশন নাম্বার সি ইজ ইয়োর কারেক্ট আনসার। এটা ভাই এবারকার 2025 এনটিপিসি 2025 এই প্রশ্নটা দিয়েছে। এনটিপিসি 2025 এর গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন এই কোশ্চেনটা দেওয়া হয়েছিল। ওকে, চলো নেক্সট। আর তোমাদের মানে আমাদের স্টেট, সেন্ট্রাল, রেল এগুলো সব ঝেপে নিলেই সমস্যা। সো আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। আমাদের পরে পোস্ট অ্যানালিসিস করে দেখে লাভ তো অবশ্যই আছে, কিন্তু তখন কি তোমার হাতে কিছু করার আছে? তোমার হাত থেকে তো বেরিয়ে গেছে, যা করা তো ভুল করে চলে এসছো। পোস্ট অ্যানালিসিস দেখে লাভ নাই, তোমাকে আগে থেকে প্রিপেয়ার হতে হবে। ওকে, এই মেন্টালিটিটা নাও। নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন, চলো। প্রশ্ন কি বলেছে পড়ো। প্রশ্ন বলছে যে যদি একটি পণ্যের ক্রয় মূল্যে 25% লাভ থাকে তাহলে এর বিক্রয় মূল্যের উপর গণনা করো। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ দেওয়া আছে, বিক্রয় মূল্যের উপর গণনা করতে বলেছে। অন্যান্য সময় বিক্রয় মূল্যের উপর দেওয়া থাকে, ক্রয় মূল্যের উপর গণনা করতে বলে। তাহলে ক্রয় মূল্যের 25% লাভ আছে। 25% লাভ কথাটা মানে কি 1/4, ক্রয় মূল্যে বলেছে, ক্রয় মূল্যে বলেছে, তারপর নিচেটা হবে সিপি। লাভ বলেছে, তাহলে এটা হয়ে গেল প্রফিট। বলো লাভ যদি 4 যদি সিপি হয়, প্রফিট যদি 5 করে, তাহলে এসপি কত গো? তার প্রফিট যদি 1 করে তাহলে এসপি কত? 4, আর 1 প্রফিট করেছে, তার মানে বেঁচেছে কত? এসপিতে। তোমাকে এসপির উপরে লাভ বের করতে বলছে। লাভ কত আছে? 1, লাভ আছে 1, এসপির উপর বের করতে বলছে। তাহলে এসপি কে বেস ভ্যালু ধরতে বলছে। তাহলে 1 এর 5 সমান কত পার্সেন্ট জানো সবাই? 20% জানি 1 এর 5 সমান। কি করে আসে? এখানে 100 গুণ করে আসে, 5 20 100, কিন্তু আমরা এটা গুণ করি না। ওকে, 1 এর 5 সমান 20%, 1 এর 4 সমান 25%, এগুলো মুখস্থ করতে হবে। তো এই ছিল তোমাদের মক 4 এর ম্যাথসের সলিউশন। বলো কে কোন জায়গায় কতটা টাইম নিয়েছিলে, কতটা স্মার্ট ওয়েতে করা যেত, কোন জায়গাটায় তোমাদের অসুবিধা হলো সেই জায়গাটা জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।